আমি অনন্যা। 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 নারী অনন্যা, তার পাশে দাঁড়ান, তাকে ঘরে বাইরে অনন্যা হয়ে উঠতে দিন। এমনটা ভেবেই যে অনন্যা নাম নিয়েছিলাম তা কিন্তু নয়। আমি কেবল ভেবেছিলাম মেয়েদের জন্য একটা কিছু করব, একটা প্ল্যাটফর্ম, একটা আলাদা প্ল্যাটফর্ম, সবার কথা বলবো। প্রায় 3 দশক আগের কথা। তখন ক্ষমতায় ছিল স্বৈরশাসক। মিছিল সমাবেশের উত্তাল সময়, হাটে মাঠে বন্যার পানিতে থই থই। আর দুর্যোগ মানে তো নারীর বড় বিপদ। তাই প্রথম কভার বন্যা নিয়ে। আর আপনি যদি আমার কাছে জানতে চান কেমন সমাজ আমি চাই, কি চায় অনন্যা, তাহলে আমি বলবো, চলুন না সবাই মিলে একটা সমাজ করি, যেখানে নারী পুরুষ সকলেই এক কাতারে হাঁটবেন, একেবারে পাশাপাশি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন শিল্পকথা অনুষ্ঠানে। আজকে আমাদের 20তম পর্ব। শিল্পকথা অনুষ্ঠানে আমরা সৃজনশীল ক্ষেত্রে নানাভাবে অবদান রাখা নারীদেরকে আমন্ত্রণ জানাই। তাদের বিভিন্ন ভূমিকা, অবদান, অনুশীলন এবং আরো নানান ধরনের গল্প শুনতে এবং তাদেরকে জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, তাদের কাজ দেখার চেষ্টা করি। আজকে আমাদের সঙ্গে আছে দুজন তরুণ শিল্পী, যাদের দুজন দুরকম ব্যাকগ্রাউন্ড থেকে আসা। কেউ এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে, কেউ সেলফ মোটিভেশনেই আর্টিস্ট হয়ে ওঠা, অন্য একটা ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করা। আজকে হয়তো তাদের গল্পের মধ্যে আমরা দেখার চেষ্টা করবো যে আসলে সৃজনশীল অনুশীলনের জায়গাটা কি ধরনের গল্প বলে, এবং দুজন দুরকম মানুষ দুরকম জায়গা থেকে আসলে শিল্পকে নিজের করে নেওয়ার যে গল্পটা তাদের, এবং তার ভিতরে তারা কি কি মেসেজ আমাদেরকে দিতে চায়, সেই জায়গাগুলো দেখার চেষ্টা করবো। আজকের অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আমি সাদিয়া মিজান, এবং আমন্ত্রণ জানিয়ে নিচ্ছি আমাদের সঙ্গে দুই অতিথিকে। আজকের আমাদের সঙ্গে আছে ইনান আঞ্জুম শিবুন এবং অদ্রিয়ন্তী রয় উর্মি। কি খবর উর্মি, কেমন আছো? হ্যাঁ আপু, ভালো আছি। আপনি ভালো আছেন? খুব ভালো। শিবুন, ওয়েলকাম, কেমন আছো? জি আপু। শিবুন শুনতে পাচ্ছ? হ্যালো। হ্যাঁ শিবুন, ওয়েলকাম টু দ্য শো দুজনকেই। আশা করি দুজনই ভালো সময় কাটাচ্ছ। হ্যাঁ ভালো। শিবুন, শিবুন কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। একটু আস্তে, তো মাইক্রোফোনটা একটু কাছে নিয়ে কথা বললে আমার মনে হয় সব ঠিক থাকবে। ইন্টারনেটে কিছু বিড়ম্বনা আমাদের দৈনন্দিন জীবনের পার্ট এখন, তো দেখা যাক কি হয়। শিবুন, কোথায় আছো, কিভাবে তোমার দিনকাল কাটছে একটু বলো শুনি আগে। শিবুন, আচ্ছা, আমি হচ্ছে আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করছি, বুয়েটে 17 ব্যাচ। আর আমি আপাতত বাসায় আছি, ঢাকাতেই আছি। তো বাসাতেই থাকা হচ্ছে। ও বাবা, চলে আসলো ইন্টারনেটের বিড়ম্বনা। দেখা যাক শিবুন ফেরত আসুক, ততক্ষণে উর্মির কাছে শুনে নি। উর্মি, কোথায় এখন অবস্থান করা হচ্ছে এবং কিভাবে দিনকাল কাটে? আচ্ছা, শুরুতেই আমি আমার পরিচয়টা একটু দিয়ে নিতে চাই। আমি অদ্রিয়ন্তী রয় উর্মি। আমি চারুকলা থেকে অনার্স মাস্টার্স দুটোই। আমি চারুকলার 21তম ব্যাচ অনার্সের। বর্তমানে আমি ইংল্যান্ডে আছি। এখানে একটা ইউনিভার্সিটি, ব্রাইটন ইউনিভার্সিটিতে MA করছি ফাইন আর্টের উপর। কিভাবে দিনকাল কাটে?
দিনকাল বলতে গেলে বাংলাদেশের ওয়েদার আর এখানকার ওয়েদার তো একটু ডিফারেন্ট। এখানে বলতে গেলে ম্যাক্সিমাম টাইম ঘরে বসে থাকা হয়, আর টুকটাক ছবি আঁকার মধ্য দিয়ে আর অনলাইন ক্লাসের মধ্য দিয়েই পার হচ্ছে আর কি বলতে গেলে সময়টা। আচ্ছা, ওখানকার ক্লাসেস গুলো তার মানে পুরোটাই অনলাইন চলছে এখন? হ্যাঁ, ফিজিক্যাল ক্লাস সপ্তাহে একটা দুটো থাকে, আর বাদ বাকি ক্লাসগুলো সব অনলাইনেই হয় আর কি। আচ্ছা, আমরা এই জায়গাটা এমনিতেও তোমার পরিচয় আসতাম, কিন্তু আমি একটু পেছন থেকে আসবো। যেহেতু শিপুনকে এখনো দেখতে পাচ্ছি না, শিপুনের গল্পটা আবার আসলে শুনতে হবে আমাদের। উর্মি, তোমার কোথায় বেড়ে ওঠা, জন্ম এবং বেড়ে ওঠা কোথায়? আমি খুলনায় আমার জন্ম। আমার ফ্যামিলি, আমার এক্সটেন্ডেড ফ্যামিলি সবাই খুলনাতেই, মা বাবাও খুলনাতেই। আমার স্কুল কলেজ আমার জন্ম খুলনার খালিশপুরে আমার জন্ম, আর দৌলতপুরে আমার ছোটবেলা কেটেছে। আর বর্তমানে মা বাবা থাকেন গল্লামারি এরিয়ায়, খুলনা ভার্সিটির কাছে, ওখানে কৃষ্ণনগরে, ওখানে ওখানে মা বাবা আছেন। তারপরে ঢাকায় আসা হলো কি করে? ঢাকায় আসা বলতে গেলে চারুকলায় পড়ার সূত্র ধরেই। আমি হচ্ছে পরীক্ষা দিয়েছিলাম চয়নিটে, তখনও আর কি বুঝতে পারিনি সত্যি কথা বলতে যে এইভাবে আর কি স্বপ্ন পূরণ হবে বেসিক্যালি। তো ওভাবেই আর কি চলে আসা ঢাকাতেই, আর তারপর তো অনার্স মাস্টার্স ঢাকাতেই, সুফিয়া কামাল হলে কেটেছে সময়, আর ক্যাম্পাস চারুকলা। দারুণ দারুণ সব মানে স্মৃতি থাকার কথা। হলে থাকলে তো অনেক ধরনের গল্প হয়। যাক, তারপরে তুমি চারুকলায় প্রিন্ট মেকিং এ পড়াশোনা করলে কি? হ্যাঁ, প্রিন্ট মেকিং এ পড়াশোনা। প্রিন্ট মেকিংটা নেওয়ার পেছনে কি আগ্রহের জায়গাটা ছিল? প্রিন্ট মেকিং চুজ করার পেছনে আমার সিনিয়র ছিলেন, সিনিয়র বলতে আমার ভাই, আমার বড় ভাই আছেন, দাদার একজন বন্ধু ছিলেন, খুলনা ইউনিভার্সিটির প্রিন্ট মেকিং এই ছিলেন তিনি। তো বলতে তার আর কি আইডিয়া ছিল এবং তার গাইডলাইন ছিল যে তুমি ভালো কিছু করতে চাইলে বা তোমার যদি আগ্রহ থাকে, প্রিন্ট মেকিং এর কিছু কাজ দেখিয়েছিলেন আমাকে। এবং তখন তো আসলে ভর্তি পরীক্ষা দিচ্ছি, অতটা ডিটেল আইডিয়া ছিল না চারুকলার সাবজেক্ট গুলো নিয়ে। তো তারপরে উনি আমাকে কিছু প্রিন্ট মেকিং এর কাজ দেখালেন, পেইন্টিং এর কাজ দেখালেন। তো তারপর আমার কেন জানি কিছু এচিং কাজ খুব পছন্দ হয়েছিল তখন, এচিং অ্যাকোয়াটিন্টের কিছু কাজ। তো আমার মনে হলো আমি সাবজেক্ট চয়েস দিতেই পারি। তো সেখান থেকেই আর কি প্রিন্ট মেকিংটা সাবজেক্ট চয়েস দেওয়া ছিল। তবে অবশ্য সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে প্রথমে আমি ড্রয়িং এন্ড পেইন্টিং দিয়েছিলাম, কিন্তু আমার হচ্ছে মেরিট লিস্টটা একটু পেছনে ছিল, আই মিন 71 ছিল, তো আমি সাবজেক্টটা পাইনি। সেকেন্ড চয়েস ছিল প্রিন্ট মেকিং আমার, তো সেকেন্ড চয়েসে হয়েছে। এখন নিশ্চয়ই কোনো আফসোস থাকে না সেটা ব্যাপারে, প্রিন্ট মেকিং এ পড়াটা একদমই না। সেটাই। শিবুনকে দেখা যাচ্ছে, আমরা এই গল্পটা ফেরত আসবো। শিবুন, আমাদেরকে শোনা যাচ্ছে? একটু দেরিতে পৌঁছাচ্ছে মনে হচ্ছে কথা হচ্ছে। শিবুন, শিবুন তুমি কি আমাদেরকে শুনতে পাচ্ছ? খুব দেরিতে অনেকক্ষণ জমে থাকছো, অলমোস্ট আমার বলতে হতো যে শিবুন শিবুন ডাক পারি, শিবুন গেল কার বাড়ি। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শিবুন শোনা যাচ্ছে। শিবুন, তোমার কাছ থেকে শুনছিলাম তোমার এখন কোথায় থাকা হচ্ছে, কিভাবে দিনকাল পার হচ্ছে, এবং তোমার বেড়ে ওঠা কি ঢাকায় কিনা, চলেই গেল, বেড়েই উঠছে না ইন্টারনেটটা। আজকে আমি আর উর্মি গল্প করব। যারা যারা আমাদেরকে দেখছেন তারা এভাবে প্রিপারেশন রাখেন যে আমি আর উর্মি গল্প করে, প্রোগ্রামে অনেক ধরনের গল্প হবে। প্লিজ আপনারা কোশ্চেন পাঠান, কমেন্ট করেন। পেলে হয়তো আড্ডাটা আরো বেশি জমতো। হ্যাঁ, আড্ডা জমানোর জন্য অডিয়েন্সদেরকে ডাকতেছি। আমি আরেকবার চেষ্টা করতেছি শিবুনকে কানেক্ট করার। সো আমি যেহেতু আমাদেরকে শিবুন ইন্টারনেট বশত, মানে ইন্টারনেটের কারণে আসলে আড্ডায় জয়েন করতে শিবুনের সমস্যা হচ্ছে, তাই আমি আসলে অডিয়েন্সকে বলতেছি আমাদের আড্ডায় জয়েন করেন, প্রশ্ন করেন, কমেন্ট করেন। সো উর্মি,
হ্যাঁ আপু। বুঝলাম যে ঢাকায় চলে আসা হলো, ভাগ্যিস চারুকলায় পড়ার ইচ্ছা এবং তারপরে তোমাকে ঢাকায় পাওয়া গেল, এবং কনগ্রাচুলেশন যে এখন তুমি বাইরে পড়াশোনাটা কন্টিনিউ করতে পারছো ফাইন আর্টে। তো এরপরে যদি শুনি যে আসলে তোমার চারুকলার জার্নিটা কেমন ছিল এবং সেখানে তোমার কি ধরনের কাজের জায়গাটা কিভাবে ডেভেলপ হয়। একটা ইন্টারেস্টের জায়গা তো তুমি শেয়ারই করলে ড্রয়িং এন্ড পেইন্টিং এ, সেটা নিশ্চয়ই প্রিন্ট মেকিং এ গিয়েও মূল ইন্সপিরেশনের জায়গাটা জাস্ট একটা মিডিয়ামটা চেঞ্জ হয়ে গেছে। তো কি ধরনের কাজ করতে তুমি পছন্দ করতে শুরুর দিককার, যদি জার্নিটা তোমার ভিজুয়াল আর্টে জার্নিটার শুরুর দিকের গল্প যদি বলো। অনেস্টলি যদি আমি বলি, আমার বেসিক নলেজ চারুকলায় ভর্তি কোচিং এর আগে ছিলই না বলা চলে। ছোটবেলায় স্কুল কলেজে আমার বান্ধবীর খাতা দেখে দেখে আমি কিছু কপি করতাম। আমার একটা বান্ধবী ছিল, ও ক্লাসের ফার্স্ট গার্ল ছিল, ওর কিছু ড্রয়িং দেখে দেখে আমি চেষ্টা করতাম। বাবা ছোট একটা রং পেন্সিল কিনে দিয়েছিলেন, ওটাই আর কি 12টা কালার ছিল তখন, 12 কালারের একটা রং পেন্সিল অয়েল পেস্টেল, ওটাই বাবা কিনে দিয়েছিলেন, তাও জোর করে। তো ওটা দিয়েই আর কি ছবি আঁকা কি হতো, চেষ্টা করতাম কপি ওয়ার্ড গুলা করার। তখন তো আর কি দেখে দেখে শেখা, দেখে দেখে চেষ্টা করতাম আঁকার, ওই আর কি। আর তারপরে যেটা বেসিক নলেজ, আমি অনেস্টলি বলবো, আমি আসলে আমার ইচ্ছা ছিল, আমার পরিবারের ইচ্ছা ছিল যে মেডিকেল পড়বে, সবার থাকে, ম্যাক্সিমাম পরিবারে তাই থাকে। আমি কোচিংও করেছিলাম সেভাবেই, কিন্তু ছিল হচ্ছে আমার দাদা এবং আমার বয়ফ্রেন্ড, যে আমার বর্তমান হাজবেন্ড, সেই আর কি আমাকে পুশ করে যে তোমার যেহেতু একটা ইচ্ছা আছে, চারুকলার প্রতি একটা ভালোবাসা আছে বা ছবি আঁকার প্রতি একটা ঝোঁক আছে, তো কেননা তুমি 6 ইউনিটের ফর্ম তুলছো, তুমি 6 ইউনিটে কেন পরীক্ষা দিচ্ছ না ঢাকা ভার্সিটিতে। তো ওই অনুপ্রেরণা থেকেই কিন্তু আমার ফর্মটা তোলা, এবং তারপরে যে আমি কিছুটা সময় পেয়েছিলাম ঘ ইউনিটে পরীক্ষা দেওয়ার পরে ঢাকা ভার্সিটি, আমি জাস্ট স্ট্রাগলিং তখন, কারণ মেডিকেলে চান্স হলো না, ঢাকা ভার্সিটির ক ইউনিটে চান্স হলো না, আমি জাস্ট স্ট্রাগলিং। তারপর কিছুটা সময় তখন আমি একটা চারুকলার সিনিয়র ভাই আছে আমাদের, ইমিডিয়েট সিনিয়র 20তম ব্যাচের, ওনার কাছে আমি 2-4 দিন গিয়ে শিখেছিলাম হাতে কলমে। আর তখন সব থেকে বেশি যিনি হেল্প করেছিলেন সে হচ্ছে আমার এক মেসো, ঢাকায় উনি থাকেন মিরপুরে, ওনার বাসাতে আমি 1 সপ্তাহ ছিলাম। ওইখানে থাকা যে একটা সপ্তাহ মেসোর হাতে খড়ি, উনি ড্রয়িং এর টিচার, তো উনি আমাকে যে হাতে খড়ি বা যে আমাকে ইনপুটটা দিয়েছিলেন তখন, যে বেসিক গুলো আমাকে দিয়েছিলেন, মূলত ওগুলোই হেল্প করেছে আমাকে এক্সাম হলে। তো থিওরিটিক্যালি আমি তো এগিয়ে গিয়েছিলাম, কোন রকমে উতরে গেলাম, কিন্তু ড্রয়িংটা নিয়ে আমার যত ভয় ছিল। তো যাই হোক, আমাদের সময় তো 100-র ভিতরে মার্কিং হতো, তো তখন 100-র ভিতরে আমি টেনে টুনে ড্রয়িং এ আমি 53 পেয়েছিলাম। তো যাই হোক, ওইভাবে আমার এখনো মনে আছে আর কি, ওইভাবে আর কি উতরে গেলাম। আমি ওই মানুষগুলোর প্রতি এখন সত্যিকার ভাবে কৃতজ্ঞ। আমি আসলে ওই সময়টা সত্যি ওইরকম ভাবে হাতে ধরে আমাকে না গড়লে ওই অল্প সময়ে চারুকলা, হ্যাঁ এটা একটা বড় ব্যাপার আসলে, একটা জায়গা সব চারুকলা সম্পর্কে একটা আইডিয়া না থাকলে, আর সবার না থাকাটাই স্বাভাবিক। জানতামও না যে চারুকলার এভাবে আলাদা করে কোচিং হয়। আমার খুব আফসোস হয়েছিল, আমি যখন চারুকলাতে লাস্ট ওই একটা উইক আমি গিয়েছিলাম, তখন দেখলাম সবাই চারুকলার ভেতরে একদম অন্য পরিবেশ। আমার খুব আফসোস হয়েছিল যে আমি যদি আগে জানতাম হয়তো এই সুযোগ। হ্যাঁ ওইটাই আসলে মেইন এন্ট্রি ফর ওরিয়েন্টেশন চারুকলার সম্পর্কে, না হলে আসলে আলাদা ওরিয়েন্টেশনটা ওইভাবে থাকে না, সবাই সবার কাজ নিয়ে থাকে। চারুকলার এই কোচিংটাই আসলে ভীষণ ভালো একটা ওরিয়েন্টেশন হয় এবং একটা নতুন বন্ধুত্ব হয়, যা শেখা হয় তো শেখাই হয়, সেটা তো বোনাস। এরকম খুব দারুণ। তারপরে কি ধরনের কাজে ইন্টারেস্ট হলো? অনেকের অবদান এবং অনেকের সাপোর্ট দেখতে পাচ্ছি, তারপরে কি ধরনের কাজ তুমি করা শুরু করলে? আমি কিছু কাজ হয়তো দেখাবো তোমার, তুমি গল্পটা শুরু করো, তারপরে আমি জিজ্ঞেস করছি। হ্যাঁ, প্রথম দিকে তো আমাদের অনার্সে যেটা হয় স্টিল লাইফ স্টাডি, তারপরে ফিগার ড্রয়িং, আউটডোর ড্রয়িং, এগুলো আর কি যা হাতে কলমে সব স্যাররা করিয়েছেন যেভাবে, ওভাবেই আর কি করেছিলাম। তখন চারুকলার বাইরে কিছু আউটডোর করা হতো আমাদের, আউটডোর ড্রয়িং বা আউটডোর পেইন্টিং এর সাথে কিছু কিছু গ্রুপের সাথে যুক্ত ছিলাম, যাদের সাথে করে করে বন্ধুরা মিলে বাইরে গিয়ে ড্রয়িং করতাম, ছবি আঁকাকি করতাম। কিন্তু তখন তো এক্সপেরিমেন্টাল কিছু করতাম না বেসিক্যালি।
অনার্স লাইফটা, আর অনেক ফাঁকিও দিয়েছি ওই সময়টাতে। আর আমার মূলত আমার ছবি আঁকার যে ভিতরকার জায়গাটা, যে আমার ছবি আঁকার মূলত আমি যে একটা ধারার মধ্যে দিয়ে গেছি সেটা মাস্টার্সে এসে। তো মাস্টার্সে এসে আমাদের আসলে একটু খুলে দেওয়া হয়, তখন ওই ডেভেলপমেন্টটা, আমাদের যে ভাবনার জায়গাটা ডেভেলপমেন্ট হয়, ওই সময়টাই আমার হয়েছিল। যদিও আমি একটু দেরিতে ওই জায়গাটাতে ঢুকতে পেরেছিলাম, অনেকের গাইডলাইন ছিল তখন। আমি প্রথম দিকে যখন মাস্টার্সে ছিলাম, আমি হঠাৎ করে হয় কি, অনার্সের যখন তোমাকে থাকে যে তুমি একটা গন্ডির মধ্যে দিয়ে যাচ্ছ, তুমি স্টিল লাইফ করছো, রিয়েলিস্টিক করছো, হঠাৎ করে মাস্টার্সে আসার পরে ছেড়ে দেওয়া হয়, বা আমি ছেড়ে গিয়েছিলাম যে কি করব এখন, কিভাবে ভাববো, আমি আমার ভাবনার জায়গাটাকে ক্যানভাসে আনবো। তারপরে কি ভাবলে? সময়টা তুমি তো ভেবেই যাচ্ছ, তোমার একটা কাজ দেখলে আমার মনে হচ্ছে তুমি ভেবেই যাচ্ছ। আচ্ছা আপু, ওরকম কিছু কাজ আছে তো, ওই জায়গাটাও আপু আমার একটু ধরতে সময় হয়েছিল। এটাও আমার মাস্টার্সের প্রথম দিকের কাজগুলো সব বই নিয়ে কাজগুলো করেছি। প্রথম দিকে অনেক এলোমেলো কাজ করেছিলাম, ভাবনাগুলো জাস্ট প্রেজেন্ট করেছিলাম, কিন্তু সবার মতে এই যে উর্মি যখন ভাবছে এই কাজটা বেসিক্যালি আপু আমার রিসেন্ট কাজ। এখনো ভেবে যাচ্ছ কি? না, এটার মধ্যে একটা ব্যাপার, আমার পেছনের ছবির পেছনের কিছু ভাবনা আছে এটার পেছনে। এই কাজটা আমার রিসেন্ট করা কাজ। এটা এখানে আমি একটা রিজেম্বল, যেটা আমি থার্ড আই, এটা হয়তো অনেকেই মনে করতে পারেন যে থার্ড আই বলতে হয়তো বা রিলিজিয়াস কোনো ব্যাপার বা ত্রিনয়ন আমরা যেটাকে বলি, ওটা না। ইনসাইড যেটা আমি প্রত্যেকটা রক্ত মাংসের মানুষের ভেতরেও, যেটা রক্ত মাংসের যে দুটো চোখ আছে আমাদের একজোড়া, ওইটার বাইরেও কিন্তু মানুষের দেখার একটা ভঙ্গি আছে বা একটা দেখার চোখ আছে, যেটা মনের চোখ। তো আমি ওই চোখটাকেই রিজেম্বল করেছি মূলত এখানে। চলো যে আমরা তোমার মাস্টার্সের কাজগুলোতে আবার ফেরত যাই, তারপরে আবার এই তৃতীয় নয়ন দিয়ে তুমি কি কি দেখলে, কি কি ভাবলে জীবনে, সেই জায়গাটায় ফেরত আসবো। বলছিলে তুমি তোমার মাস্টার্সের সময়কার গল্পটা এবং কি হচ্ছিল তখন। শিবুন, ওয়েলকাম ব্যাক। আমরা উর্মির একটু গল্প শুনি, তারপরে আবার শিবুন তোমার কাছে ফেরত আসবো। দেখা যাক তুমি কতক্ষণ থাকো, ইন্টারনেটটা কতক্ষণ থাকে। না না, সেটা শিবুন, সাউন্ডটা একটু ঝিরঝির করছে, সাউন্ডটা একটু চেক করে নাও, আমি ততক্ষণ উর্মির সঙ্গে। হ্যাঁ উর্মি, মাস্টার্সের কাজ সম্পর্কে শুনছিলাম। মাস্টার্সের কাজ আমি একটু ডিটেইলে যাই আপু, মানে একটু আমি যখন স্ট্রাগল করছিলাম আর কি, মাস্টার্সে কি নিয়ে কাজ করব, আমার কাজের আইডেন্টিটি আমি কিভাবে ক্রিয়েট করব, তখন আমার মনে হলো যে আমি সব থেকে বেশি কি করতাম, বা ছোটবেলার কোন জিনিসটা আমাকে ভাবাতো, বা এমন কোনো কাজ কি আমি অনার্স লাইফে করেছি যেটা আমাকে খুব টাচ করেছে, বা ইনিশিয়ালি আমি হুট করে ফেলেছি ভালো লাগা থেকে। তো তখন দেখলাম আমার একটা কাজ আছে অনার্সে করা, যে কাজের জন্য অ্যাওয়ার্ড পেয়েছিলাম আমি একটা উডকাটের উপর। তো ওই কাজটা আমি বই নিয়ে করেছিলাম, এবং ওইটা আমাদের একটা কাজ ছিল, আমাদের স্যার সাবজেক্ট বলেছিলেন যে তোমরা নিজেদের মতো সাবজেক্ট সাজিয়ে তোমরা ফটোগ্রাফি করে ওইটার একটা রেফারেন্স নিয়ে তুমি তোমার ছবিটা করবে। তো এটা একটা সাবজেক্ট ছিল। তো তখন আমি সাজিয়েছিলাম আমাদের খালা, ফাতেমা খালা আর কি। তো ওনাকে আর কি বই হাতে করেছিলাম, বই হাতে আছে ওরকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে আমি কাজটা করেছিলাম। তো ওই কাজ থেকে আমি দেখলাম যে আমার সব থেকে অনার্স লাইফে ভালো লাগার কাজ এটা। তারপরে আমি আমার ছোটবেলায় হাতড়ালাম যে আমি ছোটবেলায় কি আমি দেখেছি। এটা কি ফাতেমা খালা? হ্যাঁ, এই কাজটা আমার, হ্যাঁ এই কাজটা অনার্স লাইফে শেষের দিকে এসে করা। এটা হচ্ছে উডকাট? হ্যাঁ, এটা উডকাট। তো তারপর আমি যখন আমার ছোটবেলায় হাতড়াতে লাগলাম আর কি, ছোটবেলায় গিয়ে খুঁজতে লাগলাম আর কি, তখন দেখতাম যে আমাদের বাসায় আমার দাদার ইয়েতে, আমার বড় ভাই যিনি, ওর কল্যাণে আর কি আমাদের বাসায় অনেক বই ছিল। সে খুবই পুরনো বই কালেক্ট করতো,
এবং বই পড়তো, তাকে আমি ছোটবেলা থেকে দেখতাম যে বই পড়ছে, রবীন্দ্রনাথ নজরুলের বই, এবং সে যদি কোনো বই নাও পড়ে তাও সে পুরনো বইয়ের দোকান থেকে অনেক পুরনো বই সে কালেক্ট করে রাখতো, এবং আমি সেগুলো ঘাটাঘাটি করতাম। আমি নিজেও তখন অনেক বই পড়তাম। আর পুরনো বইতে একদম পাতা খুললেই, বইয়ের পাতা খুললেই অনেক মেসেজ থাকে। তখনকার সময় কিন্তু সবাই যে কোনো কারো জন্মদিনে হোক বা যে কোনো অকেশনে হোক সবাই সবাইকে বই গিফট করতো, যেটা এখন আসলে আমরা খুব কমই চোখে পড়ে আমাদের। তো ওই সময়টা যে বইয়ের সাথে যে সবার একটা মানে যোগাযোগ, তখন যে কানেকশন, যেটা বর্তমানে হয়ে গেছে সোশ্যাল মিডিয়ার সাথে কানেকশন, আমরা বইয়ের পাতায় কিন্তু খুব কম ইনভলভড, যতটা না আমরা সবাই অবশ্য সোশ্যাল মিডিয়া বলি বা অনেকেই এখন কিন্ডল বলেন বা অনলাইন পোর্টালে বই পড়ে, কিন্তু বইয়ের পাতার যে একটা গন্ধ, বইয়ের সাথে প্রত্যেকটা মুহূর্তের যে একটা কানেকশন মানুষের সাথে, ওই জিনিসটা আমি খুব ফিল করলাম। মানে ওই জিনিসটা আমার মনে হলো যে এই জিনিসটা কেমন যেন হারিয়ে যাচ্ছে। আমার ওই জায়গা থেকে আমি বই নিয়ে কাজ করা শুরু করি। বইয়ের সাথে আমি আমার নিজেকে, আমার ম্যাক্সিমাম কাজে আমার নিজের বডি পার্টস, তারপর আমি নিজেকে প্রেজেন্ট করেছি সাবজেক্ট অবজেক্ট হিসেবে। তো এভাবেই আর কি আমার মূলত বইয়ের পেছনের যে ভাবনাটা আসে। তারপরে ধীরে ধীরে এই ভাবনাটা একটু ডেভেলপ করে। যেমন আমার মনে হয়েছে যদি বই একমাত্র মিডিয়াম যেটা দিয়ে আমরা আমাদের জ্ঞান বলেন বা আমাদের জাতিগতভাবে বা যে কোনো ভাবে নলেজ দিয়ে হোক, আমাদের ডেভেলপমেন্ট যেটা আত্মার উন্নতি, সেটা কিন্তু বইয়ের ভিতর দিয়ে হয় সম্ভব। তো এই একটা ভাবনা থেকে আমি মূলত কাজগুলো শুরু করলাম। তারপরে আছে এক একটা মোমেন্ট। আগে দেখতাম আমাদের যখন ছোটবেলায় বাসা ছিল তখন দেখতাম পাশের বাসার আন্টিরা, মেসের আন্টিরা বা পাশের বাসায় জানালার ধারে বিকেল হলেই বই পড়ছে, কেউ একজন বাইরে বের হয়ে বই পড়ছে, রাতে বই পড়ছে, হেরিকেনের আলোতে বই পড়ছে। তো এই জিনিসগুলা আমার খুব মানে টাচ করতো, আমাকে খুব কাজ করতো, যেটা আমি বর্তমানে খুব কম পেতাম। ওই আর কি, এটাই ব্যাকগ্রাউন্ড ছিল আমার বই নিয়ে কাজের সূচনা। তো ওভাবেই এগিয়েছি। তোমার কোনো পছন্দের মিডিয়াম ছিল যে উডকাটটা, যেহেতু তুমি প্রিন্ট মেকিং এ, দর্শকদের জন্য তুমি বলতেও পারো মিডিয়ামটা সম্পর্কে, বাট প্রিন্ট মেকিং এ উডকাট, এচিং, আরো বিভিন্ন ধরনের লিথো এবং বিভিন্ন ধরনের মিডিয়াম থাকে। কোনো মিডিয়াম ছিল যেটা তোমার জন্য বেটার এক্সপ্রেশন হতো, কিংবা তোমার মনে হতো যে হ্যাঁ এই মিডিয়ামটাতে আমি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি? আমার মাস্টার্স এর মেইন মিডিয়া ছিল লিথোগ্রাফি নিয়ে কাজ করতাম। আর লিথোগ্রাফির সাথে আমি সাপোর্টিং মিডিয়া হিসেবে আমি কখনো উডকাট করেছি, কখনো এচিং করেছি সাপোর্টিং মিডিয়া হিসেবে। আর লিথোগ্রাফিটা আমার মনে হয়েছিল যে পেন্সিলের কাজ করতে একটু পছন্দ করতাম সবসময়। একটা পেন্সিলিক একটা ব্যাপার, একটা এটা কি লিথোতে করা যে কাজটা আমরা এখন দেখতে পাচ্ছি? এটা লিথোগ্রাফি। তুমি লিথোগ্রাফির জায়গাটা নিয়ে যদি একটু আমাদের একটা বেসিক আইডিয়া দাও যারা দেখছে তাদের জন্য, যে আসলে উডকাটের প্যাটার্নটা এবং লিথোগ্রাফিতে যে এই যে ড্রয়িং এর যে ব্যাপারটা আসে, যে আউটকামটা হয়, সেইটা সম্পর্কে যদি একটুখানি আইডিয়া দাও সবাইকে, পার্থক্যের জায়গাটা। প্রথমত আমি একটু উডকাট নিয়ে বলি। উডকাট হচ্ছে একটা কাঠ, মানে কাঠের একটা সারফেস। ওই সারফেসটাকে আমরা ইমেজ অনুযায়ী টুলস দিয়ে খোদাই করে ওইটার উপর আমার যেটা দরকার সাবজেক্ট, রিলিফ প্রসেস, আমার যে প্রিন্টটা হবে, আমি যেটা প্রিন্ট নিব সেটা রিলিফ হবে। তো ওইভাবে আমরা কাঠটা খোদাই করে অতঃপর ওটাতে আমরা কালার রোল করে তারপরে পেপারের উপরে মেশিনের মাধ্যমে বা হাতে ঘষে ওটার ছাপ নেওয়া হয়, এবং ওই ছাপটাই আমাদের মূল আর্টওয়ার্ক হিসেবে বিবেচিত হয়। এটা হচ্ছে উডকাট। আর আমি যেটাতে মাস্টার্স করেছি লিথোগ্রাফিটা মূলত একদম প্রথম দিকে পাথরের উপরেই হতো। মূলত পাথরের উপরে ছবি এঁকে অয়েল বেসড কালার দিয়ে ছবি আঁকা হতো। তারপরে বিভিন্ন কেমিক্যাল ইউজ ধাপে ধাপে কেমিক্যাল ইউজ করার পরে তারপরে আমরা পেপার তার উপরে রেখে মেশিনের মাধ্যমে আমরা প্রিন্ট নিতাম। কিন্তু বর্তমানে পাথরের পাশাপাশি পিএস প্লেট, তারপর অ্যালুমিনিয়াম প্লেট, এগুলো গ্রেইন করে ওই গ্রেইন সারফেসের উপরে আমরা ছবি এঁকে অয়েল বেসড সেটা হতে হবে,
তো অয়েল বেসড কালি দিয়ে আমরা ছবি এঁকে সেটার একটা প্রিন্ট নিতে পারি বর্তমানে এটা আর কি। প্রথম দিকে কিন্তু পাথরের একটা ছিল, সব সব জায়গায় পাথরের পাওয়াটা যেত না, অ্যাভেলেবেল ছিল। এখন পাথরগুলো যেহেতু খুব লিমিটেড মাধ্যমগত দিক দিয়ে আমরা পাথরের বদলে প্লেট, পিএস প্লেট, আর পাথরটা খুব কষ্টসাধ্য, তাই না? পাথরটা তৈরি করা, আমি লিথোর সহজ হিসাব যেটা বুঝি, তেল পানি মিশখায় না, এই থিওরিটাকে কাজে লাগিয়ে লিথোর কাজ হচ্ছে। যারা দেখছে তাদের জন্য সহজ করে যদি বলি যে রংটা অয়েল মিডিয়াম, ড্রয়িংটা অয়েল মিডিয়াম, সেখানে যে রংটা নিয়ে ছাপ নেওয়া হচ্ছে সেই অয়েল মিডিয়ামটা ক্যাপচার করে, এবং যেই জায়গাটা আমরা ছাপ নিতে চাই না সেই জায়গাটা আমরা ওয়াটার মিডিয়াম দিয়ে আসলে ব্লক করা। বাকি কেমিক্যাল আসলে উর্মি ভালো বলতে পারবে, আমি খুব কম জানি এই বিষয়ে। তো খুবই দারুণ উর্মি, তোমার লিথোগ্রাফির কাজ আসলে খুবই দারুণ। কতগুলো কাজ আমি দেখাচ্ছি, এই কাজটার যদি একটু গল্প বলো, এটা শুনে আমি শিবুনের কাছে যাব। শিবুন, কি মনে হচ্ছে? সাউন্ডের অবস্থা ঠিক হচ্ছে? আমি তো চেষ্টা করছি, শোনা যাচ্ছে এখন? ও না শিবুন, তুমি একবার লিভ নিয়ে আরেকবার জয়েন করে দেখো সাউন্ডটা ঠিক করতে পারি কিনা। আমরা তুমি এই গল্পটা মিস করবা, কিন্তু কিছু করার নেই। হ্যাঁ উর্মি, শুনি এটার গল্পটা। এটা আসলে আমার খুব আবেগের জায়গার একটা কাজ। এটা আমার চারুকলা জীবনের সর্বশেষ কাজ। এটা আমার মাস্টার্সের শেষ কাজ, শেষ পরীক্ষার কাজ। তো এটা দিয়েই আমি ইতি টেনেছি। তো চারুকলা ছেড়ে আসবো, চারুকলার জীবন শেষ হয়ে যাচ্ছে, এটা চারুকলার কিন্তু কোনো ইতি হয় না উর্মি। ইতি হয় না আপু, কিন্তু আমি যে বাইরে চলে আসছি এটা আমি জানতাম, তখন অলরেডি জেনে গিয়েছিলাম। তো আমি এই জায়গাটা বেসিক্যালি ছোট পন্ডে যে আমাদের সবারই বেসিক্যালি চারুকলা আমরা যারা পড়েছি প্রত্যেকেরই ছোট পন্ড নিয়ে কত স্মৃতি, এ আসলে বলে শেষ করা যাবে না। আড্ডা হোক, যে কোনো সুখ দুঃখের গল্প হোক, সব এই পন্ডটার মধ্যে বসে বন্ধুরা মিলে আড্ডা দেওয়া। তো চারুকলা যখন আমি শেষ পরীক্ষাটা দিলাম, আমার সব থেকে খুব আমার মনে হচ্ছিল যে হ্যাঁ, চারুকলার সাথে কখনো কারো সম্পর্ক শেষ হয় না, কিন্তু রেগুলার যে একটা রুটিন আমাদের ব্যাপার ছিল যে হ্যাঁ চারুকলায় কাজ আছে, ক্লাস আছে, একটা যে তোড়জোড় যাওয়ার জায়গা, একটা যে তোড়জোড়, ওই তোড়জোড়টা আর থাকবে না। তো ওই ফিলিংসটা আমার খুব করেছিল। তখন আমি নিজেকে আর কি ওইভাবে এই সাবজেক্টটা আমি সাজিয়েছিলাম, আমার চারুকলার ছোট পণটা। আর এই যে বইটা হচ্ছে আপনার রবীন্দ্রনাথের শেষের কবিতা। আচ্ছা, তো আমার এই কাজটার নাম এই জন্য দি লাস্ট স্টোরি। এটা সাইজটা কত বড়? এটার সাইজটা সম্ভবত 20 বাই 26 হবে ইঞ্চ, 20 বাই 26 ইঞ্চ। খুবই দারুণ কাজ। চলো দেখা যাক আমরা কি শিবুনকে পাচ্ছি কিনা, আমি একটু চেক করে নিচ্ছি। এর মধ্যে অনেকেই দেখছে, অর্পিতা সিংহ, লোপা, ফাহমিদা সুমনা, এনামুল হক, ট্রেসিং এসিটি, ফারানাজ মুন বলছে কি সুন্দর কাজ, খুবই দারুণ কাজ। উর্মি এবং আমি একই শহরের মানুষ, বেশ ভালো কাজ, সবার জন্য শুভকামনা, মঞ্জুর রশিদ বলছেন। এবং উম্মে রায়হানা আখি, হ্যালো উর্মি, নাইস ওয়ার্কস, গুড লাক অলওয়েজ। এবং মেহেদি হাসান বলছে চমৎকার কাজ আপু, ভালো লাগছে। অনেকেই দেখছে, আমাদের সাথে আছে, ধন্যবাদ সবাইকে। এবং আপনারা অবশ্যই ভালো কাজ এবং মানে শুভকামনা উর্মির জন্য, এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করুন। উর্মির কাছ থেকে আরো যাতে গল্প শোনা যায় বিভিন্ন ধরনের। তারপরে উর্মি মাস্টার্স থেকে এই যে বাইরে যাওয়াটা কিভাবে হলো, কেন বাইরে যাওয়া, এবং কিভাবে তোমার আসলে যাত্রাটা ওখানে হলো, সেটাই শুনি তাহলে। এই জার্নিটা বলতে গেলে আমার কিছু পার্সোনাল লাইফও চলে আসবে, যেটা যদি তোমার আপত্তি না থাকে আমি শেয়ার করতে চাই। বেসিক্যালি আমাদের রিলেশনটা বাংলাদেশের পার্সপেক্টিভে খুবই মানে গ্রহণযোগ্য রিলেশন ছিল না, আমাদের ইন্টারকাস্ট ম্যারেজ। আচ্ছা, তো বাইরে পড়তে আসবো বা বাইরে শিফট হব, এবং বাইরে আমি যে চারুকলাতে পড়বো ফাইন আর্টে, এরকম একটা স্বপ্ন আমি ছোটবেলা থেকেই দেখতাম, যে
এরকম আমি যদি বাইরে পড়াশোনা করি বা ছোটবেলা বলতে আমি মিন করেছি আমি যখন অনার্সে চারুকলায় আসলাম তখনকার ব্যাপার। তখন আমি ওই সময় থেকে আমার মনে হতো যে আমি বাইরে যদি মাস্টার্স নিয়ে একবার চারুকলায় করতে পারি। তো ওই জার্নিটা তো আমাদের ম্যারেজটা হওয়ার পর আমি আসলে বেশি সময় পাইনি। আমার পার্টনার যে অমিয়, ও আমাকে বলল যে ও আসলে আমার ছবি আঁকার পেছনের খুব বড় কি বলবো নিয়ামক হিসেবে কাজ করে। একটা ধাক্কা যে দরকার হয় প্রত্যেকের, একটা ধাক্কা, ওই ধাক্কাটা আসলে আমার লাইফে ও সাপোর্ট সিস্টেম বলা যায়। আমার ছবি আঁকা নিয়ে আমি মাঝে মাঝে খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে যেতাম, কি করব ইন ফিউচার, কি হবে না হবে। তো বেসিক্যালি ওই সাপোর্ট সিস্টেমটা, ওই সাপোর্টটা আমাকে অমিয় দিয়েছে সবসময়, বরাবরই, ফার্স্ট টু লাস্ট। আমার এক্সিবিশনে অ্যাটেন্ড করা, বিভিন্ন এক্সিবিশনে অ্যাটেন্ড করা, আর সবার আশীর্বাদে বিভিন্ন জায়গায় ইন্টারন্যাশনালি এবং দেশের ন্যাশনালি বিভিন্ন জায়গায় কিছু ঝুলিতে কিছু অ্যাওয়ার্ডও এসেছে। তো সবকিছুর মূলে আমি যদি থ্যাঙ্কফুল হই, যদি আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়, আমার শিক্ষকদের পরেই আমি যাকে রাখবো সে আমার হাজবেন্ড অমিয়। আমি তার প্রতি কৃতজ্ঞ, সত্যি কৃতজ্ঞ। আর ও আসলে প্রথম থেকেই, যেহেতু আমরা জানতাম, যে কারণে এত কথা বলা আর কি, আমরা জানতাম যে আমাদের রিলেশন বা আমাদের ম্যারেজ নিয়ে একটু আমাদের ঝামেলা পোহাতে হবে। তো আমাদের প্ল্যানিংও ছিল ওরকম যে আমরা বাইরে চলে আসব, আমি পড়াশোনার জন্য এবং ও পড়াশোনার জন্য। ও এখানে এখন NHS এ জব করে, ও বারডেন থেকে পড়েছে। তো ও আগে থেকে আমার মাস্টার্স এর শুরু থেকেই ও হচ্ছে বাইরে আসার প্ল্যান করে। সেই অনুযায়ী আমাদের বিয়ের পরপরই আমরা বাইরে চলে আসি। আসার পর তখন থেকে আমি বাইরে অ্যাপ্লাই করছিলাম ছোটখাটো করে। তো বাইরে অ্যাপ্লাই করছিলাম, আমার মূল টার্গেট ছিল রয়্যাল কলেজ। তো এখানে আসার পরেই তো সময় পেলাম না হাতে, বেসিক্যালি অ্যাপ্লাই করছিলাম, তার মধ্যে করোনা সিচুয়েশন, প্যান্ডেমিক, এগুলো চলে এলো। তারপরে বলতে গেলে অনেকটা সময় আমার খুব ফ্রাস্ট্রেশনে কেটেছে, কারণ এত কয়েকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার পরে কোনো রেজাল্ট পাচ্ছিলাম না। হ্যাঁ, সেই জায়গাটা কি ছিল, মানে এই ইউনিভার্সিটি গুলো খুঁজে পাওয়া, এটা আমি যে জন্য জিজ্ঞেস করছি, তোমার মতো অনেকেই উইদাউট এনি পার্সোনাল প্রবলেম হায়ার স্টাডিজ এর জন্য যেতে পারে, চাওয়াটাই স্বাভাবিক। তাদের জন্য জিজ্ঞেস করছি যে কিভাবে এই সুযোগগুলো খোঁজা এবং অ্যাপ্লাই করার ক্ষেত্রে প্রিপারেশনের জায়গাগুলো কিভাবে নিচ্ছিলে। অনেস্টলি ফার্স্ট ব্যারিয়ারটা আমি আমার হাজবেন্ডের থ্রুতে কাটিয়ে ফেলেছি, যেটা হচ্ছে আমি বাইরে চলে এসেছি। এখান থেকে অ্যাপ্লাই, আমি দেশ থেকেও অ্যাপ্লাই করেছিলাম তখন, যেটা দরকার হয়। আমার অ্যাপ্লাইগুলো সব ওখান থেকেই বেশিরভাগ ছিল, তাই? হ্যাঁ, ওখানে যাওয়ার পরে, হ্যাঁ, মানে এখানে আসার পরে আমি করেছি, বাট আমি দেশ থেকেও অ্যাপ্লাই করেছিলাম। আর যদি বলেন একটা পাথওয়ে বলতে, তো আমি শুরু থেকেই বলবো যে বাইরে পড়ার জন্য, ইউকে হোক বা ইউরোপের যে কোনো জায়গায় পড়ার জন্য, ল্যাঙ্গুয়েজ একটা বড় ব্যারিয়ার। সো আমি আইএলটিএস পরীক্ষার জন্য অনেক প্রিপারেশন নিয়েছিলাম, আইএলটিএস পরীক্ষা। আর হচ্ছে মূলত যেহেতু আমি জানতাম যে আমি ইউকে তে যাব, তো আইএলটিএসটা আমার মেইন টার্গেট ছিল। আইএলটিএস এর জন্য আমি অনেক প্রিপারেশন নিয়েছি। তারপরে যেটা করেছি, একটা ভালো পোর্টফোলিও গুছিয়েছি, যেটা আমি অনলাইনে স্টাডি করে করে কিভাবে একটা আদর্শ পোর্টফোলিও তৈরি করা যায়। আমি অনেকের কাজ দেখেছি, অনেকের পোর্টফোলিও দেখেছি। তো আমার সেকেন্ড ইয়ার ছিল যে আমি একটা পোর্টফোলিও তৈরি করলাম নিজের। আমার যে ভালো ভালো কিছু কাজ আছে, 10 থেকে 15টা কাজের একটা পোর্টফোলিও তৈরি করা। তারপর আমার কাজ নিয়ে কিছু স্টেটমেন্ট চায় এরা, মানে যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে গেলে কাজের একটা স্টেটমেন্ট দরকার হয়, যে তুমি কি নিয়ে কাজ করছো, আর্টিস্ট স্টেটমেন্ট বা। সেটা তো তোমার দারুণ গল্প, সব শুনলামই আমরা। হ্যাঁ, এটা তৈরি করলাম। আর হচ্ছে যেটা দরকার হয় সব থেকে বেশি, সেটা হচ্ছে টিচারদের সাথে কমিউনিকেশন করে ইউনিভার্সিটি থেকে কিছু রেফারেন্স লেটার দিতে হয়। রেফারেন্স লেটার, তারপরে সার্টিফিকেটস, এগুলো তো আছেই। তো মূলত আইএলটিএস ল্যাঙ্গুয়েজের জন্য যেটা দরকার, আমার যেটা দরকার হয়েছিল আইএলটিএস এবং একটা ভালো পোর্টফোলিও, যেটা আমি একদম আমার মাস্টার্স এর মাঝামাঝি থেকেই আমি রেডি করে রেখেছিলাম, যেটা আমি মনে করি সবার এটা করা উচিত, যাদের আর কি অ্যাম্বিশন আছে বাইরে পড়তে আসার।
থাকা এবং না থাকা সবারই আসলে তৈরি থাকা আমার মনে হয় খুব জরুরি। ওই টার্গেটটা থাকে না বলে অনেকে গুছায় না, পরে দেখা যায় আর কাজের খবর থাকে না। বাট ঠিক আছে উর্মি, আমরা একটু শিবনের সাথে কথা বলি। অনেকক্ষণ ধরে শিবনের সাথে কথা বলার চেষ্টা হচ্ছে। শিবন, আমাদেরকে কি শোনা যাচ্ছে এখন? হ্যাঁ শোনা যাচ্ছে, আমাকে কি শোনা যাচ্ছে? একটু মানে বেশ খানিকটা ঝিরঝির করছে শব্দটা, কিন্তু দেখা যাক কতটুকু কথা বলা যায়। শিবন, আবার তোমার সঙ্গে তো গল্পটা একদম শুরু থেকে শুরু করতে হবে। তাহলে শুনে নেই যে আসলে তোমার বেড়ে ওঠা জন্ম ঢাকাতে কিনা, এখন তুমি বলছিলে বোধহয় যে ঢাকাতে আছো, কিভাবে তোমার দিনকাল কাটছে এটা একটু শুনি। আচ্ছা, আমি হচ্ছে বড় হয়েছি ঢাকাতে এবং সবসময় ঢাকাতেই ছিলাম। ঢাকার বাইরে ঘুরতে যাওয়াই হয়েছে বেশি, এমনিতেই থাকা হয়নি কখনো। তো আর পড়াশোনা করছি, তো বলেছিলাম প্রথম যে আর্কিটেকচার নিয়ে। এবং একটু দূরে নিয়ে ধরে দেখো তো মাইক্রোফোনটা, একটু ইজি হয় কিনা একটু দূরে রেখে কথা বলি। জাস্ট আমার হচ্ছে তারের, হ্যাঁ চেষ্টা করি আমরা শোনার। হ্যাঁ বলো। এই তো তো আর ছোটবেলা থেকে ড্রয়িং করা খুবই পছন্দের। তো ছোটবেলা দেখা যেত যে কম্পিটিশন গুলোতে জয়েন করতে খুব ভালো লাগতো, যে তখন নিজের মনের মতো আঁকা যেত। তো প্রথমে কিছুদিন আমি হচ্ছে একটা ড্রয়িং স্কুলে ভর্তি হয়েছিলাম, কিন্তু সেখানে দেখা গেল যে আসলে সিলেবাসে ড্রয়িং অনেক বেশি করানো হয়। তো ওইটা হচ্ছে আমার পছন্দ হচ্ছিল না, যে আমার যেরকম আসলে ছবি আঁকতে মন চায় আমার মনে হচ্ছিল যে ওখান থেকে আমি সেরকম পাচ্ছি না, বা ওখানে আমাকে খুব বেশি একটা রুলসের মধ্যে ফেলা হচ্ছে। যে যেমন আমাকে গাছ রং করার সময় গাছের রংটা মানে আমার ইচ্ছে মতো দেওয়া যাচ্ছে না, আমার হচ্ছে তাদের একটা রুল আছে যে গাছ হচ্ছে সবুজ রং হবে, আমাকে সবুজ রং দিতে হবে, এরকম একটা ব্যাপার ছিল। তো ওখান থেকে হচ্ছে আমি মানে স্কুল থেকে যে শিক্ষার ব্যাপারটা, ওই ব্যাপারটার প্রতি আমার একটা মানে অনীহা চলে আসে, যে আসলে আমার মনে হয় আমি নিজে খুঁজে খুঁজে আরো বেশি মজার কাজ এক্সপেরিমেন্ট করতে পারি। তো ওগুলো কাউকে কখনো দেখাতে হবে না এরকম একটা চিন্তা ছিল, যে নিজে করে নিজের মতো এক্সপেরিমেন্ট করবো শুধু। কিন্তু একটা টাইমে বড় হতে হতে আস্তে আস্তে মনে হতে লাগলো যে আসলে আর্ট হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজের মতো, যে যখন আমি কথা খুঁজে পাচ্ছি না যে আমি আসলে কি বলবো, ওই সময়টাতে আমার কাছে মনে হচ্ছে আর্ট একটা বড় ল্যাঙ্গুয়েজ হিসেবে আমার কাছে কাজ করে, ভিজুয়াল যে আর্টটা। তো মানে অনেক কথা অনেক রকম ভাবেই মানুষের কাছে রিচ করতে পারে, কিন্তু একটা আর্ট আসলে মানুষকে সব ধরনের ল্যাঙ্গুয়েজকে আমার কাছে মনে হয় যে একসাথে কানেক্ট করে, যে মানুষের ল্যাঙ্গুয়েজের বাহিরেও যে একটা কমিউনিকেশনের একটা ব্যাপার থাকে। আমার কাছে সবসময় মনে হয়েছে যে এই জন্য আর্টটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের ল্যাঙ্গুয়েজ আর কি, মানে নিজেকে বোঝানোর জন্য এবং অন্যকে বোঝার জন্য। এখান থেকে ছবি আঁকা সবসময় নিজের মাথায় যা এসেছে, যা করতে মন চেয়েছে ওরকম করে ছবি এঁকেছি, আর কাজ দেখেছি মানুষজনের, কিন্তু আসলে ওভাবে কোথাও শেখা হয়নি কখনো। সো এই তো। কারণ বোঝা যাচ্ছে তোমার গল্পের অনেক মানে তোমার কাজের অনেক ইন্টারেস্টিং গল্প থাকবে। আমি খুব জলদি তোমার কাজের জায়গায় চলে যাব। মাইক্রোফোনটা ধরবো কি ধরবো না, মানে ধরতে বলবো কি বলবো না আমিও বুঝতে পারছি না, একটা নয়েজ হচ্ছে। কিন্তু আমার মনে হয় না যে আমরা কেউই সলিউশনটা বুঝতে পারবো এখন অল্প কিছু সময়ের জন্য, তো এর মধ্যে দিয়ে চালাই। তো এই যে বলছিলে শিবন, যখন আমি কথা বলতে পারি না তখন আসলে ছবি আঁকাটা আমার ল্যাঙ্গুয়েজ হয়ে ওঠে, তোমার ক্ষেত্রে এইটা ছিল। সেই এই কথা বলতে না পারার সময়টা কখন ছিল, কিংবা কি ধরনের কথাগুলো তুমি বলতে পারতে না, তুমি কি সেটা শেয়ার করতে চাও আমাদের সাথে? হ্যাঁ অবশ্যই। এটা ব্যাপারটা ছিলাম যে যখন ছোট থেকে বড় হই, আস্তে আস্তে যখন আর কি আশপাশটা বুঝতে শুরু করি যে আসলে আশেপাশে কি হচ্ছে বা আমার কানেকশন গুলো মানুষের সাথে কেমন হচ্ছে, তখন আমার মনে হয়েছে যে সম্ভব ব্যাপারটা আমি অনেক পরে জেনেছি যে এটাকে আসলে ইন্ট্রোভার্ট বলে। কিন্তু তখন আসলে বুঝতে পারতাম না যে কেন আসলে আমি যে কথাটা বলতে চাচ্ছি এটা কেন আমি বলতে পারছি না। সেটা বাবা মাও হতে পারে, সে বন্ধু হতে পারে, সেটা হয়তো একে নিজের মানে নিজের সাথেও হতে পারে। তবুও মনে হয় যে কোথায় যেন একটা বাধা আছে যেটা আমি আসলে পার করতে পারছি না। তো এখান থেকে একটা হতাশা আমার মধ্যে কাজ করতো। আমি অনেক লম্বা সময় হচ্ছে বই নিয়ে পড়ে থাকতাম, শুধু বই নিয়ে, স্কুলের পিছনে বই নিয়ে হচ্ছে বইয়ের মধ্যে লুকায় থাকতাম। তো বইয়ের মাঝখান থেকে যে মানে বইয়ের মাঝখানে আমি যে কমফোর্ট জোনটা খুঁজে পেতাম, সেটা হচ্ছে আমি নিজের মানে নিজের বাস্তবতা মানে জীবন হচ্ছে সেটা পেতাম না। তো ওখান থেকে আমার মেইনলি একটা ছবি আঁকার চেষ্টা শুরু, যে আমি যেটা আসলে বলতে পারছি না সেটা আসলে কি, মানে সেটা আসলে খুব বেশি
মানে খুব বেশি অধরা একটা কিছু বা সেটাকে কি আমি আসলে ছবি দিয়ে করতে মানে বোঝাতে পারি, তো ওইরকম একটা চিন্তা থেকে হচ্ছে আমার প্রথম রং তুলে ধরা এবং ছবি এঁকে এঁকে হচ্ছে দেয়ালে ঝুলিয়ে রাখতাম। তো একটা সময় এমন হয়েছে যে আমার পুরো দেয়ালটি শুধু ছবিতে, দেয়ালের পিছনে কিছু দেখা যাচ্ছে না, শুধু আমার আঁকা ছবি। তো তখন আর সাদাগুলো খুবই বাচ্চাদের মতো ড্রয়িং, কিন্তু আমার কাছে ওগুলো খুবই পছন্দের কাজ ছিল আর কি। আমার মনে হতো যে আমি আমার নিজের সাথে কমিউনিকেট করতে পারছি ছবিগুলো দিয়ে। তো এরকম আর কি একটা চিন্তা থেকে মানে ছবি আঁকা শুরু হয়েছিল। দারুণ। একজন বই পড়ে সময় কাটাচ্ছিল এবং আরো অনেক কিছু ভাবছিল, আরেকজন বই নিয়ে ছবি আঁকছিল। দুজনের কিন্তু একটা অদ্ভুত কানেকশন চলে আসলো এখানে বইয়ের সাথে। এবং এই যে দেয়ালে এঁকে যাচ্ছ, ওই বাড়ির দেয়ালের ছবি তো আমার কাছে নেই, কিন্তু একটা দেয়ালের ছবি আছে যেটা অনেকেই দেখেছে এবং ওই বাচ্চাদের মতো আঁকা হিসেবেই দেখেছে, যদিও সেটার পিছনে গল্পটা আলাদা। সেইটা একটু দেখে নিই শিবনের। শিবন, মাইক্রোফোনটা একটু এভাবে ধরে দেখো তো একটু কথাটা ঠিক হয় কিনা, মানে তুমি ধরে কথা বলো, আমি দেখছি যে একটু ঠিক হয় কিনা। বুঝতে পারছি না কোন একটা ওয়্যারে। এই যে দেয়ালের ছবিটা, এটা মনে হয় ঢাকা শহরে প্রচুর 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 মানুষ হ্যাঁ যাতায়াতের পথে দেখছে, এদিক ওদিক যাওয়ার পথে। এটা কখন হলো শিবন, এবং কি বিষয় যদি ছোট্ট করে বলো, তারপরে আমরা অন্যান্য দারুণ দারুণ কাজগুলো তোমার দেখবো। আচ্ছা, এটা হচ্ছে পলাশীর একটা ডাস্টবিনের সামনে দেয়ালে করা। এটা হচ্ছে আমরা প্রতি বছর 26শে মার্চ বা বিজয় দিবসের সময় বুয়েটের ক্যাম্পাস থেকে এই দেয়ালগুলোতে আর কি আমরা সবাই মিলে রংপুরের স্টুডেন্টরা, তো ওখান থেকে আমাকে একটা দেয়াল দেওয়া হয়েছিল যে ওখানে আমার মানে কনসেপ্ট নিয়ে কিছু একটা কাজ করার। তো তখন আর কি সুন্দরবন নিয়ে আন্দোলন হচ্ছিল। তো ওই আন্দোলনটা থেকে আমার কাছে মনে হলো যে এই যে আমরা আসলে যা বলছি, যা কথা বলতে চাচ্ছি আমরা আন্দোলনের কথা, সেটা আসলে আমরা সবসময় বলতে পারি না সহজভাবে। খুব সহজভাবে বলতে গেলে সেটা আসলে খুব কঠিন হয়ে যায়। আর আবার মাঝে মাঝে দেখা যায় যে খুব সহজ করে বলতে গেলে সেটা বোঝাও যায় না, যে মানে অনেক কথা আছে যে একটু মানে কি বলবো, যে খুব সহজ ভাবে বলাটা যে মানে একটু ঘুরে গেছে বলাটা একটু ফান আর কি। তো ওখান থেকে আর কি এই চিন্তাটা করা যে বাঘটাকে আসলে মানে ওখানে যে বাঘটা আছে ওই বাঘটাকে আমরা মানে ওই বাঘটাকে নিয়ে কিছু চিন্তা করা, যে দেখি ও আসলে কিভাবে দেখছে স্বাধীনতা ব্যাপারটা কি বা পরাধীনতার ব্যাপারটা কি, এই চিন্তাটা থেকে আর কি ওই ড্রয়িংটা করা। জীবন, তোমার অন্য কাজে যাওয়ার আগে ছোট্ট করে একটু শুনি, তুমি যেহেতু বুয়েটে পড়াশোনা করছো আর্কিটেকচারে, সেই স্টাডিটার সাথে তোমার ভিজুয়াল আর্টের যে ইন্টারেস্টটা, সেটা কিভাবে মার্জ করে কিনা, কিংবা তোমার কোনটাতে আসলে ইন্টারেস্টটা বেশি কিংবা শিফট করে কিনা, এই যে দুইটা জার্নি, এটা একই সাথে মার্জ করে চলে নাকি তোমার আসলে মাইন্ডসেট করতে হয়? কেমন করে দুটো ঘর সংসার হয় আমাকে বুঝাও। আমি বলছি না যে দুটো আলাদা, একই হতে পারে, কিন্তু যেহেতু একাডেমিক একটা ব্যাকগ্রাউন্ড একটা সব দুইটার ব্যাপারে আমি বলবো যে আমার নিজের পার্সোনাল স্ট্রাগল অনেক বেশি হয়, কারণ আমার সবসময় ইচ্ছা ছিল যে ফাইন আর্টস নিয়ে পড়াশোনা করার। তো আমি আসলে আর্কিটেকচারটা হ্যাঁ পছন্দের একটা সাবজেক্ট ছিল, কিন্তু আমি যেটা নিয়ে পড়াশোনা করবো এটা নিয়ে আমি কখনো শিওর ছিলাম না। তো তখন মাঝে মাঝে মনে হতো যে আমি আসলে কি চাই। হচ্ছে কি আর্কিটেকচারের যেটা আছে সেখানে হচ্ছে কি কিছু সেট অফ রুলস আছে যেটা আমাকে ফলো করতে হবে বা যেটা আমাকে জানতে হবে, ফাইন্যান্সের ক্ষেত্রে নাই। কিংবা এখানে এমন অনেক ব্যাপার আছে যেটা আমাকে ফাইন্যান্সে আমি যদি মানে জাস্ট ড্রয়িং করি, পেন্টিং করি, সেক্ষেত্রে আমাকে ওই চিন্তাগুলো মাথায় রাখতে হয় না। কিন্তু আমার ইন দ্য বিগার সেন্স যদি আমি চিন্তা করি যে ওটা আসলে একটা ফর্ম অফ আর্ট, যে আমি একটা স্পেসকে আসলে ডিজাইন করছি, তো ওই মানে ইটস লাইক যে ওই স্পেসটার মধ্যে আপনারা যদি আমার ক্যানভাস হয়, ওখানে যত মানুষ যাবে ওরা সবাই ওই কাজটাই ফিল করবে যে আমি জায়গাটা কেমন করে করেছি। তো এই জিনিসটাকে যখন থেকে আমি চিন্তা করা শুরু করি তখন থেকে আমার মনে যাচ্ছে দুইটা জিনিসের মাঝখানে কিছুটা একটা কানেকশন আমি খুঁজে পেয়েছি। এর আগে আমার খুবই ফ্রাস্ট্রেটেড লাগতো, মনে হতো যে ওটার সাথে এটা কানেক্ট হচ্ছে না, কিভাবে হচ্ছে, আমি তো ফাইনাল করতে চাই, এরকম একটা ফ্রাস্ট্রেশন চলে আসতো তখন। তো এখন চেষ্টা করছি দুটাকেই একসাথে করে সামনে আগানো। ঠিক আছে, দারুণ। আমার মনে হয় আসলে এই ব্যালেন্সটা খুঁজে পেলে খুব দারুণ একটা অনুভূতি। অবশ্যই দুটোই খুব ক্রিয়েটিভ ফিল্ড, দুটোর ফাংশনালিটি হয়তো আলাদা, ইমপ্লিমেন্টেশন আলাদা, কিন্তু খুব ক্রিয়েটিভ ফিল্ড। উর্মি, তোমার কাছ থেকে কিন্তু প্রশ্ন যেতে পারে শিবনের কাছে, এই যে ওর ইন্টারেস্টিং জার্নি এবং বই পড়া, তুমিও ওর কাছ থেকে কিছু গল্প শুনে আবার সেটা নিয়ে একটা ছবি এঁকে ফেলতে পারো কিন্তু। অবশ্যই আমি আসলে ইন্সপায়ার্ড, ও যে ওর ব্যাকগ্রাউন্ড থেকে ছবি আঁকাটা নিয়ে
এগিয়েছে, বা ওর যে ভাবনাটা ইন্সপায়ারিং আসলে। শিবন, চলো তোমার কিছু কাজ দেখি চট করে, এবং এইগুলো নিশ্চয়ই দারুণ দারুণ সব মুহূর্ত, সেগুলো শুনে ফেলি। বেসিক ড্রয়িং থেকে আমি শুরু করছি, তারপরে দেখা যাক কোথায় যাই। দেখতে পাচ্ছ শিবন কাজটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। কি হচ্ছে? এই কাজটা হচ্ছে কি, এই ছবিটার নাম হচ্ছে রিং মাস্টার্স ডটার। তো সার্কাসের যে একটা ব্যাপার, যে একদম আগের দিনে যে সার্কাস গুলো হতো, তো যেটা এখনকার দিনে আসলে আর হয় না। আমার বেশিরভাগ ড্রয়িং হয় কি খুব র্যান্ডম ভাবে আঁকা, যে আমি হয়তো ক্যাফেতে বসে আছি, আমার 1 ঘন্টা পর ক্লাস শুরু হবে, আমি চিন্তা করছি যে কি নিয়ে ছবি আঁকা যায়। সো ওই সময় জাস্ট র্যান্ডম মুভ করে যে চিন্তাটা আসে, মুভ করে ওই চিন্তাটাই আঁকতে শুরু করে, এরপর যতক্ষণ টাইম থাকে ততক্ষণ ধরেই আঁকতে থাকে। তো ওরকম একটা চিন্তা থেকে আঁকা, যে একটা মানে আমার মাঝে মাঝে মনে হয় যে একটা মানুষ তো আসলে সব মানুষের জীবন একসাথে পার করতে পারে না। যেমন আমি জীবন আসলে আমার রুটিনেই আটকা পড়ে আছি, আমার পক্ষে সম্ভব না যে অন্য একটা গ্রামে থাকে একটা মেয়ে, ও কিভাবে জীবন পার করছে ওই জিনিসটা চিন্তা করে। তো আমি মাঝে মাঝে ওরকম চিন্তা থেকে আর কি, যে কোনো একটা পৃথিবীতে আছে, তার পৃথিবী থেকে আসলে জায়গাটা কেমন হতে পারে, ওরকম চিন্তা থেকে কিছু ডুডল করি আর কি। তো এটা ওই একটা ডুডল। তোমার তো একটা ড্রয়িং আবার পৃথিবীর বাইরেও চলে যাচ্ছে, এটাতে কি হচ্ছে? এটা হচ্ছে কি আমার চোখে একটা ড্রিমার, যে যে আসলে মানে যে কোথাও এক্সিস্ট করে, মানে সে মানে এই পৃথিবীর কোন একটা জায়গায় এক্সিস্ট করে, মানে সে আসলে সবখানে এক্সিস্ট করে, সে ফুল ইউনিভার্সে এক্সিস্ট করে। সে যখন যখন আমরা চিন্তা করতে পারছি, যে মানে ইমাজিন করার ক্ষেত্রে আমাদের কোনো বাউন্ডারি নেই আর কি, আমি সবকিছু একসাথে ইমাজিন করতে পারি, যে আমি সবখানে আছি, একসাথে আছি। তো ওই চিন্তাটা থেকে আমার মাঝে মাঝে মানে এটা আমার সবচেয়ে বেশি চিন্তার বা আফসোসের একটা জায়গা, যে আমি বাইরের স্পেস থেকে আমার মানে আমার নিজের গ্রহটাকে কিংবা সব গ্রহ ঘুরে দেখা যদি যেত, যেখানে আসলে একটা মানুষ যেতে পারছে না, ওইসব জায়গাতে যদি যাওয়া যেত, ওইসব গ্রহ যদি দেখা যেত, বা এরকম যে একটা ঘুরে বেড়ানোর যে ব্যাপারটা মহাবিশ্ব, ওইটার চিন্তা থেকে আর কি এটা করা। এটা একটা মানে মূল কাজও আছে, এটা হচ্ছে আমার ডিপার্টমেন্টের নিচে দেয়ালে আঁকা আছে। এটা আমার খুবই পছন্দের একটা কাজ আমার করা। দারুণ। তারপরে এই কাজটা সম্পর্কে শুনি। আচ্ছা, এটা হচ্ছে কি যেটা দেখা যাচ্ছে একটা আগলি শপে গেছি, যে এটা হচ্ছে আমাদের নর্মালি যে আমরা একটা বিউটি স্ট্যান্ডার্ড ধরে নিই, যে আমরা হয়তো দেখা যায় যে আয়নাতে নিজেকে দেখে হয়তো খুব একটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি না, আমার মনে হচ্ছে যে আমি খুব একটা বেশি সুন্দর না, আমি যদি ওর মতো সুন্দর হতাম, আমি যদি ওর মতো দেখতে হতাম, আমার যদি বডিটা এমন হতো, তো আমার মাথায় সবসময় এই চিন্তাটা আসতো যে আমার কাছে কেন এমন মনে হচ্ছে যে আমি সুন্দর না, বা অন্য কেউ সুন্দর না, বা এই জিনিসটা আমার নেই বলে আমি সুন্দর না। তো এই চিন্তাটা থেকে হচ্ছে কি আমি এমন একটা সব মানে শপে আঁকার চেষ্টা করছি, যেটা হচ্ছে সবকিছু যে ডিসফাংশনাল বা লজে একটা ব্যাপার, যে হয়তো ওই মানে বডির মধ্যে স্কার আছে, ওই বডির মধ্যে আমার কিছু এমন জিনিস আছে যেটা আমি ঢেকে রাখতে চাই, যেটা আমি হয়তো শো করতে চাই না, কিন্তু ওইটাই আমি, ওটাই আমাকে ডিফাইন করে। ওই ব্যাপারটাকে নিয়েই একটা আগ্রহ সব খুলেছে, যেখানে আসলে সবকিছু সত্যি এবং সবকিছু মানে প্রত্যেকটা জিনিসের নিজের গল্প আছে, যেটা হচ্ছে বাকি 10 জনের চাপানো গল্পের থেকে আলাদা। এবং ওই দোকানে হয়তো সবাই যাবে না, কিন্তু যে যাবে সে হয়তো প্রত্যেকটা জিনিসের একটা নতুন গল্প খুঁজে পাবে। ওইরকম একটা চিন্তা থেকে আর কি এই ছবিটা আঁকা হয়েছে। দারুণ। আমি খুব জলদি কিছু অন্য সিরিজ দেখাচ্ছি তোমার ব্ল্যাকের উপরে। এইগুলো কোন পিরিয়ডে কিংবা এই সময়কার গল্পটা একটু যদি শুনি। আচ্ছা, এই সময়টা আসলে এই আমার আসলে বেশিরভাগ সময় যায় যে একটা কোনো না কোনো একটা কিছু নিয়ে খুব বেশি চিন্তা করছি, সেই চিন্তা থেকে আর কি যে চিন্তাগুলো চলে আসে। আমি হচ্ছে কি ছবি আঁকার সময় খুব বেশি চিন্তা করে ছবি আঁকা পছন্দ করি না, আমি কলম দিয়ে একদম তখনই ইনস্ট্যান্ট জামাতে আসে ওটা আঁকা সবচেয়ে বেশি পছন্দ করি। তো ওখান থেকে এরকম কিছু ড্রয়িং, যে এগুলো বেশিরভাগই আমার হচ্ছে সকালবেলা আঁকা। আমি হচ্ছে সারা রাত কাজ করে সকালে ঘুম থেকে উঠে আমার প্রথম যে ফিলিংটা হতাম সেটা নিয়ে এঁকে ফেলতাম। আর যেমন এখন যে ড্রয়িংটা, আমি আবার দিচ্ছি ওটা, হ্যাঁ দিচ্ছি। এটা হচ্ছে কি আমার একটা মানে হোল বডির একটা চিন্তা থেকে আসা যাচ্ছে, আমার বডির ভিতরের কোন জিনিসটাকে আমি আলাদা বলতে পারবো, যে মানে আমার শরীর থেকে যদি একটা হাত আলাদা হয়ে যায়,
তখন আমি বলতে পারবো যে আমার হাতটা আমার শরীর থেকে আলাদা হয়ে গেছে, কিন্তু আসলে ওটা আমারই পার্ট। মানে এরকম একটা চিন্তা থেকে যে আমার ফুল বডির প্রত্যেকটা পার্টই আসলে মানে আমি যে চিন্তা করতে পারছি যে বিইংটা, এই বিইংটাকে আর কি ক্রিয়েট করছে। সো প্রত্যেকটা জিনিসের মধ্যে আলাদা চিন্তা করার মানে যদি একটা ব্যাপার হতো যে ওরা সবাই নিজের মতো করে চিন্তা করছে, ওরা সবাই নিজের মতো করে ভাবছে, ওদের নিজের একটা রুটিন আছে, তখন ওরা আসলে কি করতো? তো ওরকম একটা চিন্তা থেকে যে প্রত্যেকটা অর্গানের একটা আলাদা চিন্তা করার মাইন্ড যদি থাকতো, ওরকম একটা চিন্তা থেকে হচ্ছে এই ছবিটা এঁকেছি। তো এই ছবিটার নাম হচ্ছে উই আর ইউ, আর ইউ আর উই। নামটা কি শিবুন, আরেকবার বলো। উই আর ইউ, ইউ আর উই। ওকে। উর্মি, এই যে শিবুনের যে এই যে মাস্টার্সে কি করতে হবে এই টেনশনটা না থাকায় শিবুন দিনরাত ছবি এঁকে যাচ্ছে, বুঝতে পারছিস? হ্যাঁ, খুবই ভালো। এই যে এটা এই জন্যই দুজনকে আনা, যে মাস্টার্সের প্রেশারটাও লাগে না, কিন্তু ছবিটা আসলে আমার মনে হয় চলে আসে যার কাছে আসার, তার কাছেই আসে। শিবুনের কাছে যেরকম ধরা দিছে। শিবুন, আমরা এই যে ড্রয়িং এর কাজ দেখছি তোমার, খুব লাইনের ড্রয়িং, তার মধ্যে আরো একটা ইন্টারেস্টিং কাজ, এটা নিয়ে যদি একটু বলো। আচ্ছা, এটা হচ্ছে এই ছবিটার নাম হচ্ছে মানুষ হইতে হবে HR কোণ। এটা হচ্ছে আমার কিছুটা গড কনসেপ্ট থেকে, যে আমরা আসলে গডকে কিভাবে দেখি, বা আমরা আসলে সৃষ্টিকর্তার সাথে আমাদের যে সম্পর্কটাকে আমরা চিন্তা করে নিই, যে একটা সুপ্রিম যে বিইং, এটাকে আসলে আমরা কে কিভাবে দেখে। প্রত্যেকটা মানুষ আমার কাছে মনে হয় যে আলাদা ভাবে দেখে। তো ওই চিন্তাটা আর কি আমার ওই চিন্তাটা থেকে ইন্সপায়ার্ড হয়ে একটা ড্রয়িং হচ্ছে এটা, যেখানে হচ্ছে কি আমরা মাঝে মাঝে মনে করি যে আমি যা করছি সেটা আসলে মানে অন্য একটা সুপেরিয়র একটা বিইং থেকে হচ্ছে আমি জাজড হবো বা এরকম একটা কিছু। কিন্তু এটা আসলে আমার কাছে মনে হয় যে এমনটা নাও হতে পারে, যে হয়তো আমার ভিতরে এই সেই জিনিসটা আছে, হয়তো আমি সেটাকে বুঝতে পারছি না, বা ওই কানেকশনটা আসলে কোথায়। এই কানেকশনটা আসলে আমার এখনো অনেক খোঁজার একটা মানে চিন্তা আর কি, যে আসলে এটা কোথায়। তো ওই চিন্তাটা থেকে হচ্ছে এরকম একটা ড্রয়িং করা, যে আমরা আসলে কোথায় খুঁজছি আমাদের মানে সৃষ্টিকর্তাকে, সেটি আসলে আমাদের ভিতরে নেই। মানে এরকম একটা চিন্তা থেকে যে আমরা যদি বাইরে খুঁজে থাকি, হয়তো সেটা ততটা আমাদেরকে ঠিক পথে নিবে না, আমাদের মাঝখানে অনেক কিছু ভুল চলে আসতে পারে। যে ভুল চিন্তা দিয়ে আমরা হয়তো মানে নিজের ভিতরটা থেকে আর কি যে কানেকশনটা, নিজের ভিতরের কানেকশনটা আর কি আমার কাছে মানে যদি না থাকে, তখন আসলে আমরা কি করতে পারি, এরকম একটা চিন্তা থেকে হচ্ছে এই ড্রয়িংটা করা। যে আসলে আমরা মানে কিসেরকে আসলে আমরা আমাদের যে সুপেরিয়র ভাবছি, বা আমরাই বা কেন আবার নিজেদেরকে সুপেরিয়র ভাবছি, এরকম একটা চিন্তা থেকে আর কি এই ড্রয়িংটা করা। আমার এই কাজটা দেখে উর্মিরও একটা কাজের কথা মনে পড়তেছে। উর্মি, তুমি কি গল্পটা শুরু করতে চাও? এই যে ত্রিনয়ন নিয়ে যে আমরা গল্পটা শুরু করছিলাম এবং শিবুনের জন্য অপেক্ষা করতেছিলাম, যে শিবুনও যেহেতু অন্য একটা চোখ দিয়ে দেখতে চায় অন্য গল্পগুলাকে, তুমিও দেখতে চাও, তো সেই জায়গাটা একটু শুনি উর্মি, আবার শিবুনের কাছে ফেরত আসবো। অবশ্যই। উর্মির একটা কাজ আমি দিচ্ছি স্ক্রিনে, শুনি উর্মি। উর্মির অনেক কাজ, যদিও একটা কাজ দিয়ে আসলে ঠিক শুনি উর্মি। আমি আমার এই কাজগুলো রিসেন্টলি করা, এই লকডাউনের সময়। যেহেতু এখন আমি যেহেতু প্রিন্ট মেকিং এ কাজ করি, স্টুডিও অ্যাক্সেস এখন পসিবল ছিল না, সুতরাং আমি যতটুকু সম্ভব কাগজে কলমে, কাগজ কলম ক্যানভাস, যতটুকু আমার অ্যাক্সেসরিজ ছিল, যতটুকু আমি রিচ করতে পেরেছি ওর মধ্যেই করা। এই কাজটা আমার ত্রিনয়ন অ্যান্ড আইডিওলজি সিরিজের কয়েকটা কাজ, কয়েকটা সিকুয়েল কাজ। আমি এখানে ত্রিনয়নটা শিবুনের কনসেপ্টটা শুনলাম আমি। শিবুন যেমন ভেবেছে বিয়ন্ড মানে গড, বিয়ন্ড গড, ও অনেক গডের একটা পার্সপেক্টিভ রেখেছে, কিন্তু আমার এটা একটু ভিন্ন পার্সপেক্টিভে দেখা। মূলত ছোটবেলায় এই কনসেপ্টটা আমি পেয়েছিলাম, সেই ছোটবেলায় আমার মা পূজায় একবার গিয়েছিলাম যখন, তখন আমার মাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে মা দুর্গার চোখে তো দুটো চোখ আছেই, এক্সট্রা কেন ওখানে একটা চোখ? তো তখন মা বলেছিল, মা যে খুব সরল ভাবেই বলেছিল, সহজ সরল ভাষায় যেভাবে, হ্যাঁ সবারই তো দুটো চোখ থাকে, কিন্তু ওরকম একটা চোখ থাকে মনের চোখ, যেটা দিয়ে সবাই দেখে, সবাই ভিন্ন ভাবে দেখে। তো ওই জায়গাটা আমি এখনো ভাবি
যে আসলেই সবার দৃষ্টিভঙ্গি আসলে সবাই চোখের সামনে যেটা একই রকম জিনিস দেখতে পায়, কিন্তু সেই বস্তুটাই যখন আমরা মনের চোখ দিয়ে দেখি তখন প্রত্যেকের কিন্তু একটা আলাদা আলাদা জিনিস প্রতিপন্ন হয়, সেটা সেই বস্তুটা আর সেম থাকে না। একটা চেয়ারকে যেমন একটা ব্যক্তি চেয়ারই দেখবে, আমি একটা কাঠের জড় বস্তু দেখতে পারি, আবার কেউ কেউ ওটাকে একটা ফিগারও দেখতে পারে। তো ওই চোখটাকে আমি প্রায়োরিটি দিতে চেয়েছি। বর্তমান সময়ের প্রেক্ষাপটে আমরা সোশ্যাল মিডিয়া বলেন বা যে কোনো পারিপার্শ্বিক দূষণ যেগুলো, সেই দূষণ কিন্তু আমাদের রক্ত মাংসের চোখ খেয়ে ফেলেছে। কোনটা রেখে কোনটা বিশ্বাস করব, কোনটা ধরবো, কোনটা ছাড়বো, এই 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 ফিলিংসটা কিন্তু আপনি দুই চোখে দেখে, রক্ত মাংসের চোখে দেখে এখন আর ফিল করতে পারছেন না। সো আমার আর্টওয়ার্ক দিয়ে আমি এটা ইনভাইট করতে চেয়েছি যে সকলের ওই ভিতরকার যে একটা দৃষ্টিভঙ্গি আছে, আমাদের ভিতরের যে মনের যে চোখ আছে, ওই চোখ দিয়ে সবাইকে বিবেচনা করার একটা আহ্বান আমি আমার আর্টওয়ার্কের মধ্যে দিয়ে করেছি। যে সবারই ডেভেলপ করা উচিত ইনার সাইডটা, আমাদের যে ইনসাইড আছে সেটা সেটা শুধুমাত্র সম্ভব ধরুন বই পড়ে, অনেক জ্ঞান অর্জনের মাধ্যমে, পারিপার্শ্বিক কিছু শিক্ষার মাধ্যমে। তো এই জিনিসটা ইনভলভ করা দরকার আমাদের বর্তমান সমাজের প্রেক্ষাপটে। সো আমি আমার কাজের মধ্য দিয়ে এটাই একটা মেসেজ দিতে চেয়েছি যে আমাদের সকলেরই রক্ত মাংসের শরীরের যে চোখ আছে, এটার বাইরেও আমাদের যে মনের চোখ আছে, ওই চোখ দিয়ে দেখার, ওই চোখ দিয়ে আমাদের যে মিস্ট্রি আছে, আমাদের ইউনিভার্সের যে মিস্ট্রিটা, ওই মিস্ট্রিটাকে জানার, ওই মিস্ট্রিটাকে ধরার চেষ্টা করার আর কি। আর এখানে এই ছবিটাতে যে কাজগুলো, আমি শুধুমাত্র সীমাবদ্ধ থাকিনি যে আমাকে শুধুমাত্র কাগজে কলমে আঁকতে হবে অথবা ক্যানভাসে আঁকতে হবে। আমি বিভিন্ন মিডিয়ায় এক্সপ্লোর করতে চেয়েছি। তো এখানে হচ্ছে আমি কাঠের গুঁড়ির উপরে আমি আমার যে থিমেটিক জায়গাগুলো, আমি এই অবসর সময়ে কিছু ড্রয়িং করতাম, ফ্রি হ্যান্ড ড্রয়িং। তো ড্রয়িং করতে করতে, দাগাদাগি করতে করতে এরকম একটা শেপ আমি পেয়ে গিয়েছিলাম, ফিগারেটিভ শেপ, যেটা আমার খুব অ্যাট্রাক্ট করেছিল। তো আমি ওই শেপটাকেই উপজীব্য করে আমি আমাদের যে বর্তমান প্রেক্ষাপটের, আমাদের যে সোসাইটির যে নারী সমাজ আছে বা আমরা যারা উইমেন, আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই অনেকটা গণ্ডির মধ্যে দিয়ে আছি, যেটা আমি বিলিভ করি না, তবুও কিন্তু আমরা আছি একটা গণ্ডির মধ্যে দিয়ে। ওই গণ্ডিটা যাতে আমরা পেরোতে পারি আমাদের মনের যে চোখ আছে, ওই চোখের ডেভেলপমেন্টের মাধ্যমে, আমাদের দেখার দৃষ্টিভঙ্গি, আমাদের জ্ঞান গরিমা সবকিছুর মাধ্যমে। তো ওই গণ্ডিটা থেকে বেরোনোর যে একটা আহ্বান, যে একটা মেসেজ, এইটা পোর্ট্রে করার জন্য আমি বিভিন্ন নারী ফিগার আমার চারপাশে, আমি যত আমার বন্ধু বান্ধবী, আমার পরিবার পরিজন, আমার যত শুভাকাঙ্ক্ষী বা আমার নারী সমাজের যেটা একটা প্রেক্ষাপট, ওইটাকে আমি মূলত এখানে প্রেজেন্ট করেছি। উর্মি, অবশ্যই নারীর উপস্থিতি তোমার কাজে খুব পরিষ্কার, কিন্তু আরেকটা জিনিস আমি খুব খেয়াল করছি যে রিলিজিয়নের দিক থেকেও হিন্দু নারীকে আমরা দেখতে পাচ্ছি এখানে সব জায়গাতে। আমি হাতের শাখা যেখানে ছবি দেখতে পাচ্ছি, বিশেষ করে এই কাজটাতে কপালে সিঁদুর, এটা কি তোমার কনসিয়াসলি বিকজ অফ ইওর রিলিজন, কিংবা তোমার আসলে এসেন্সটা কি এখানে? আসলে হ্যাঁ, আমি কি বলবো? হ্যাঁ হ্যাঁ শিওর। আচ্ছা, আসলে মানুষ তো নিজেকে সবচেয়ে বেশি চেনে, বা নিজের পার্সপেক্টিভ বা নিজের জায়গাটা কিন্তু একটা মানুষের সব থেকে বেশি পরিচিত। তো আমি সবার আগে চেষ্টা করেছি নিজের চারপাশটা আগে জানার, নিজেকে জানার, আমি নিজে কি, আমি নিজে কোন পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছি। তো কনসিয়াসলি সাবকনসিয়াসলি আমার এই জিনিসটা চলে এসেছে, যেহেতু আমি বলেছি এইগুলো হচ্ছে আমার রিসেন্ট কাজ। তো আমি অনেক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি বা অনেক কিছু ভাবছি, অনেক কিছু চিন্তা করছি, আমার ডিস্ট্রাকশন হচ্ছে বিভিন্ন চিন্তার মাধ্যমে। আমি হয়তোবা আমি যখন আমার লেজার সময়টা যেভাবে কাটানো উচিত, ওই লেজার সময়টা কিন্তু আমার বিভিন্ন ডিস্ট্রাকশনে যাচ্ছে, যেহেতু আমি দেশ থেকে দূরে আছি, বিভিন্ন ডিস্ট্রাকশন কাজ করছে। আমি আমার ওই ডিস্ট্রাকশন গুলো, যেগুলো আমার ফ্যামিলি বলেন, আমার ফ্যামিলি মেম্বার বলেন, তো সবার ওই ডিস্ট্রাকশন গুলোতে আমি একটা কনস্ট্রাকটিভ ভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। যেমন আমার এখানে সব থেকে আমি বেশি মিস করি আমার মাকে।
তো আমার মার বিভিন্ন সরি হ্যাঁ বলো। আমার মার হাত শাখা শাখা পলা, আমার বৌদি, আমার মায়ের হাত দুটো আমার খুব মনে পড়ে, মানে খুব কাছে পেতে ইচ্ছা করে। তো সরি আপু, তো ওই একটা মার বিভিন্ন ভঙ্গি, বিভিন্ন কিছু আমার কাজের মধ্যে চলে আসে সাবকনসিয়াসলি। আমি আশা করছি তোমার মাও দেখবে এবং তোমার দাদা তো অবশ্যই দেখবে, যারা তোমার জীবনে আসলে অনেক ধরনের ভূমিকা রাখে। নিশ্চয়ই ওখানেও তোমার এরকম আদরের জায়গা আছে, সেই জায়গাটা নিয়ে তুমি পুষিয়ে দিচ্ছ। বাট শেয়ার করার জন্য ধন্যবাদ। আমার জাস্ট ওই একটা পার্সপেক্টিভ ছিল আমার, যেটা সাবকনসিয়াস মাইন্ডে আমার যেটা হয়, আমি ক্যানভাসে প্রেজেন্ট করার আগে আমার একটা মাথায় আমার একটা ছবি আসে, মানে আমার যে ভাবনার জায়গাটা ওটাকে আমি একটা ছবি করে ফেলি। আর কিছু চিন্তা থাকে না যেটা আপনি খুব আবছা দেখতে পাবেন, আমি ওই আবছা জিনিসটাকে ধরে আমি আমার, যেহেতু আমার প্র্যাকটিস বলেন বা আমার এক্সপেরিয়েন্স বলেন রিয়েলিস্টিক কাজের উপরে অনার্স লাইফ থেকেই, তো ওইভাবেই আর কি আমার ওই আবছা ইমেজটাকে আমি ডিটেইল আমি আমার যেটা ডিটেইলি আমি আমার ক্যানভাসে পোর্ট্রে করার চেষ্টা করি। কিছু সময় সেটা হয়, কিছু সময় সেটা আমার মনোপুত হয় না, এই আর কি। এভাবে এগিয়ে যাচ্ছি, কাজ করে যাচ্ছি। শিবন, কি মনে হচ্ছে? কিন্তু আমার হচ্ছে যে উর্মির সাথে আমার আসলে ছবি আঁকার চিন্তা ভাবনার বা আমাদের প্রসেসটা আলাদা হলে আমাদের চিন্তাগুলো আমি আমার আশপাশকে চিনতে চাচ্ছি। আমার মাঝখানে সবসময় এই স্ট্রাগলটাই কাজ করেছে যে আসলে আমি কে, মানে সবার আমার সম্পর্কে একটা ধারণা আছে, কিন্তু সেটাকে আসলে আমি মানে নাকি আমার ভেতরে যে আমি আছে তাকে আমি আসলে চিনি না। আমি সবসময় আরেকজনের চাপিয়ে দেওয়া আমার একটা ইমেজকে বয়ে বেড়াচ্ছি আজীবন। মানে এই চিন্তাটা থেকেও আমার হচ্ছে মানে অনেক কনসিয়াসনেস হচ্ছে ব্যাপারটা কাজ করে যে আমি আসলে কে, আমি জানতে চাই যে ভিতরে যে আমিটা, ওই আমিটা কে, ওটা আমার জার্নির একটা বড় অংশ। সেটাই আমার মনে হয় কারো এই জার্নিটা খুব ক্লিয়ার থাকে, খুব শর্ট জার্নিতেই হয়তো খুঁজে পায়, আর কারো জার্নিটা অনেক কিছুর পরে পাওয়া যায়। সেটা সবারই আলাদা আলাদা জার্নি থাকে। তোমার ক্ষেত্রে যেরকম যে অনেক ধরনের চিন্তা ভাবনা আছে, সবই কাগজে কলমে আসছে কিংবা অন্য ফরম্যাটে আসছে, তারপরে হয়তো একসময় একটা পুরো গল্প দেখা যাবে। গল্পের চ্যাপ্টার গুলো হয়তো বেশি, আর উর্মি চ্যাপ্টার গুলো আলাদা। ওর যেরকম শুরুর দিকে আমরা যে গল্প শুনছিলাম, সেই গল্পগুলাতে কিন্তু মনে হচ্ছিল খুব ফরচুনেট, কি দারুণ ভাবে বাইরে চলে যাওয়া, পড়তে যাওয়া এবং সাপোর্টটা থাকা। আবার এই যে একটু আগে যেটা দেখলাম, এই যে দূরত্ব আবার ওর পরিবার থেকে, ওর ভেতরেও তো কষ্ট আছে। তো সবারই আমার মনে হয় যে চ্যাপ্টার গুলো আলাদা, কিন্তু তোমার কাজের আবার চ্যাপ্টারের ভিতরে এই যে সকালবেলার চিন্তা এবং বিকেলবেলার চিন্তা ছাড়া একটা ভয়ানক চ্যাপ্টার, এটা কি শিবন একটু বলো তো এই কাজটা। আচ্ছা, এটা হচ্ছে আমার করা একটা মুরাল, এটা হচ্ছে ছিন্ন মস্তাকে নিয়ে করা। তো আমি হচ্ছে কালীর খুব ভক্ত, যে এই যে আমরা একটা মানে একটা গডেসকে এত মানে এত সবাই পূজা করছে, কিন্তু সে খুব ফিয়ার্স। নর্মালি আমরা গড হিসাবে যে ফেস গুলো দেখি তার সাথে কিন্তু মানে কালীর কোনো মিল খুঁজে পাই না আমি, যে এত ফিয়ার্স, মানে এত বোরে মানে ও সব অ্যাপিয়ারেন্স এন্ড সবকিছু, কিন্তু তাও ওকে এত রেসপেক্ট করা হয়। তো কেন, মানে ওর কাহিনীটা কি? তো এটা জানতে গিয়ে আমি হচ্ছে কালীকে নিয়ে স্টাডি করা শুরু করি, যে কালী আসলে কে, ও আসলে কেন এমন, বা ওর মানে ওর ফিগার গুলো আসলে কি রিপ্রেজেন্ট করে। তো ওখান থেকে ওকে জানতে জানতে হচ্ছে এটা হচ্ছে কালীর একটা ছিন্ন মস্তা, যেখানে সে হচ্ছে কামদেব আর রবিদেবের উপরে আছে। নিচের যে দুটো ফিগার হচ্ছে কামদেব আর রবিদেবের হচ্ছে ওরা, ওদের থেকে এনার্জিটা নেয় হচ্ছে গিয়ে কালী, এবং ওর মাথাটা হচ্ছে গিয়ে নিজের হাতে ও হচ্ছে গিয়ে কেটে ফেলে। সেখান থেকে হচ্ছে যে কিনা ব্লাড ফ্লো যাচ্ছে একটা ওর নিজের, আর বাকি দুটো হচ্ছে ওর দুজন অ্যাটেন্ডেন্স যে তাদেরকে হচ্ছে দিয়েছে। তো এটা হচ্ছে গিয়ে জাস্ট ও হচ্ছে গিয়ে একই সাথে আমরা কোনো কিছু সৃষ্টিকে যেমন ভাবে আমরা পূজা করি, একেবারে ধ্বংসকেও পূজা করা উচিত। ও হচ্ছে এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করে যে কোনো কিছু ধ্বংস মানে হচ্ছে একটা নতুন সৃষ্টি, যে কোনো কিছুই আসলে
ধ্বংস হয়ে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া না, বরঞ্চ নতুন একটা সৃষ্টিকে সূচনা করে। এবং এই যে মাঝখানে একটা লুপ ক্রিয়েট হলো, যে একটা শুরু থেকে একটা শেষ বা একটা শেষ থেকে একটা শুরু, এই জিনিসটার মাঝখানে মানে এই জিনিসটা আমাকে খুব আকর্ষণ করে আর কি, যে ওর এই পাওয়ারটা, যে ওর ধ্বংসকে এত বা ওর ভিতরে ডিস্ট্রাকটিভ ব্যাপারটাকে ও এত মানে সিগনিফাই করে ফেলেছে, যে হ্যাঁ, যে এই শেষটাই একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। বা এই শক্তিটা আসলে সবসময় যে আমাদের শক্তিটা খুব পজিটিভই হতে হবে, আমার ভিতরে যে ডার্কনেসটা আছে সেই ডার্কনেসটাকে যে আমার সবসময় লুকিয়ে থাকতে হবে এমন না, আমি সেই ডার্কনেসটাকেও এমব্রেস করে সেটাকেও হয়তো আমার ওয়েপনে মানে ট্রান্সফার করতে পারি, এরকম একটা চিন্তা। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আমার লকডাউনের শুরুর দিকে করা। তখন হচ্ছে গিয়ে যেটা আমি দেখছিলাম নিউজে বা আশেপাশ থেকে, যে সবাই খুব ফ্রাস্ট্রেটেড, এবং আশেপাশে হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স এর যে ব্যাপারটা, ওই ব্যাপারটা অনেক বেশি বেড়ে যাচ্ছিল তখন। মানে আমার কাছে মনে হচ্ছিল, তো আমার কাছে মনে হচ্ছিল যে জানালা থেকে যাদেরকে দেখি, যাদের মানুষগুলোকে দেখছি, তাদের আসলে ভিতরে সবারই একটা ইনার ডিমন রয়েছে, যেটাকে সে কনস্ট্যান্টলি ফাইট করছে। যদি হতো যে কোনো একদিন সবার হচ্ছে ইনার ডিমনটাই বাহিরে থাকলো, তার ফেসটা আর দেখা গেল না, তখন কি হতো যে সব জানালা থেকে উঠে দিচ্ছে আসলে সবার ভিতরে ডিমন গুলো, তখন আসলে ব্যাপারটা দেখতে কেমন হতো, ওই চিন্তা থেকে হচ্ছে এই ছবিটা আঁকা। শিবন, এরকম এত দারুণ দারুণ গল্প আমি শুনতেই থাকতে পারবো। আমি লাস্ট কাজটা দিয়ে অলমোস্ট শেষ করব আজকের এপিসোডটা। একটু শুনি, এই যে ডিমান্ড দেখতে পাচ্ছি, আরো কিছু এখানে কি হচ্ছে ঘটনা? এটা হচ্ছে আমার কোরবানির ঈদের একটা স্টোরি, মানে একটা সিন আর কি। ওখান থেকে আমার এটা আঁকা। ছোটবেলায় আমি হচ্ছে খুবই এক্সাইটেড হয়ে যেতাম যখন বন্ধু আসতো, যে ওদের গানা হচ্ছে, ওদের সাথে একটা বন্ধুত্ব হয়ে যাচ্ছে। কিন্তু কোরবানিটা সময় যে সিনটা, ছোটবেলায় আমার কাছে খুব মানে ভয়ঙ্কর লাগতো, যে কিভাবে এত রক্ত, এত কিছু নিয়ে এত ভয়ঙ্কর একটা জিনিসকে সবাই এত হাসি মুখে ব্যাপারটা খুব নর্মাল করে দেখে যাচ্ছে, সবাই সবাইকে করছে। তো বড় হওয়ার পর আমার মনে হলো যে আসলে কোরবানি ব্যাপারটাকে আসলে আমরা কিভাবে দেখছি, আমরা আসলে কি কোরবান করছি, যে আমরা কি আসলে শো অফটাকে বেশি দেখছি, বা আমাকে একটা কাজ করতে হবে দেখে আমি একটা কাজ করছি, নাকি আসলে আমি বুঝে করছি যে আমি আসলে স্যাক্রিফাইস, দ্য গ্রেটেস্ট স্যাক্রিফাইস আর কি, যে আমরা আসলে কি স্যাক্রিফাইস করছি, আমরা কি আসলে নিজেদের ভিতরের মনুষ্যত্বটাকে স্যাক্রিফাইস করে দিচ্ছি, বা আমরা কি আসলে নিজেদের ভিতরের যে খারাপ বা যে মানে যে মূলভূত সাইডটা আছে, আমরা কি সেই সাইডটাকে স্যাক্রিফাইস করতে পারছি, যে আসলে ভালোর জন্য। এরকম একটা চিন্তা থেকে আর কি আমার এই ড্রয়িংটা করা। এই তো কারণ শিবন, আমার মনে হয় আরো অনেক কানেক্টিং পয়েন্ট উর্মির সাথেও। উর্মির চেহারার এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছিল যে হ্যাঁ, একই মেসেজ আমিও দিতে চাই, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, আমি শিবনের কয়েকটা কাজ দেখেছি, বিশেষ করে এই কাজটা আমার লাস্ট কিছু কাজ ছিল এরকম, একটা দোকানেই মাংস ঝুলছে কোরবানির সময়, ওরকম একটা কাজ আমার আছে। আমি এই কাজটা দেখে, শিল্পীরা বোধহয় একটু একরকমই ভাবে কিছু কিছু জায়গায়, ভাবনার জায়গাটা ওর কিছু কাজ দেখে আমার মিলে গেল, এই জন্য আর কি। ওর ধারণা, ওর চিন্তা দারুণ। পারিপার্শ্বিক অবস্থা আলাদা থাকে, এক্সপ্রেশনও আলাদা হয় হয়তো, কিন্তু আসলে সামাজিক বাস্তবতা তো সবাইকেই কানেক্ট করে। এই সমাজেই আমরা সবাই বসবাস করছি, একই ধরনের ঘটনা আমাদের আশেপাশে। খুবই ভাল লাগলো শিবুন তোমার কাছ থেকে সবকিছু শুনে, উর্মি তোমার গল্প শুনে। যদিও কমেন্টে অনেক অনেক অডিয়েন্স উর্মির গানের রিকোয়েস্ট করছে এবং জানান দিচ্ছে যে উর্মি গানও করে ভালো। শিবুন, তুমি কি গান টান করো? না, আমি গান করি না। আমি খুবই একা একা নিজের মনের মতো গান করি, কারোর সামনে গান গাইতে লজ্জা করি। ঠিক আছে, আজকে আর লজ্জাটা না দিই। আমি শেষটুক শুনে নিই। শিবুন এবং উর্মি যে কোনো একজন শুরু করতে পারো, যে এই যে লকডাউন এবং প্যান্ডামিক এবং করোনা এবং নানান ধরনের সামাজিক আরো বাস্তবতা, উর্মির জীবনের কিছু বাস্তবতা থেকে শেখা, শিবুন থেকে দেখছো সমাজে, এইটাতে কি মনে হচ্ছে সামনের দিনগুলোকে কেমন দেখতে চাচ্ছ তোমরা? কি দেখছো, কিংবা ভবিষ্যৎটা কি আসলে মনে হচ্ছে তোমাদের কাছে? শিবুন? আচ্ছা, আমি যদি বলি, আমার কাছে এই প্যান্ডেমিকে যেটা মনে হয়েছে, যে আমরা আসলে নিজেদের সাথে কনভারসেশন খুবই কম করি। আসলে আমরা সারাক্ষণ ব্যস্ত থাকি বাহিরের একটা রুটিন থেকে, যে আমার সকাল থেকে এই কাজ এই কাজ এই কাজ এই কাজ, নিজেকে সময় দেওয়া খুব কম। হয়তো এই প্যান্ডেমিকে যেটা হয়েছে, যে আমরা অনেক বেশি একা হয়ে গেছি অনেকেই, যে নর্মালি যে আমরা ব্যস্ত থাকা
হতো, এটা আমাদের অনেকেরই থাকা হচ্ছে না। এই ব্যাপারটা ডিল করতে আমাদের অনেকের বেশ সমস্যা হয়। তো এই চিন্তাটা থেকে আমার মনে হয়েছে যে যদি আমরা আরেকটু সেলফ কনসিয়াস হই, আরেকটু যদি নিজেকে বুঝি এবং নিজেকে বোঝার মাধ্যমে আমরা আসলে আরেকজনকে বুঝতে পারবো যে আসলে তার সাথে আমার কেন হচ্ছে বা কি হচ্ছে না, কিভাবে আমি সবকিছু ডিল করবো। যে সমাজটা তো আসলে আমারই অংশ, আমি ছোট, আমার একটা বিগার পার্টি তো হচ্ছে সমাজ। তো সমাজটা আসলে চেঞ্জ হওয়ার আগে আমার মনে হয়েছে যে আমার নিজেকে চেঞ্জ করতে হবে, এবং নিজেকে চেঞ্জ করার জন্য আমার কাছে মনে হয়েছে যে আমার আসলে জানতে হবে যে আমি আসলে কি চাই, এবং আমার চাওয়াটারই একটা বিগার রিফ্লেক্ট আসলে সমাজে পড়বে। তো যদি আমি সমাজ নিয়ে বা থেকে কমপ্লেন করে বড় কিছু, আমার আসলে শুরুতে সবার কাছে নিজেকে দেখা উচিত যে চেঞ্জটা আমার ভিতর থেকে আসছে নাকি। আমার ভিতর থেকে চেঞ্জ আসলে আমি ফেস করতে পারি, যে আশা রাখতে পারি যে সেটা বিগার পিকচারে গিয়েও চেঞ্জ আসবে। তো এটা হচ্ছে আমার এই প্যান্ডামিকের একটা বড় চিন্তার মধ্যে একটা ছিল, যে আসলে নিজেকে আরো অনেক বেশি বুঝতে হবে, পাশাপাশি আশেপাশের মানুষকে তো অবশ্যই। দারুণ শিবুন। উর্মি, শুনি। আমি শিবনের সাথে একেবারেই একমত। আর তার পাশাপাশি আমি যেটা বলতে চাই, এই প্যান্ডেমিকে দেখছি দুইটা সাইড আমি দেখাতে চাই। নেগেটিভিটি, অনেকে হতাশ হয়ে পড়ছেন, অনেকে ক্রিয়েটিভ কিছু করছেন। আমি কিন্তু পজিটিভটা বেশি দেখছি, যে অনেকে শিল্পের মধ্যে বেশি সময় পার করতে পারছেন, বা বিভিন্ন প্রতিভা যাদের বিভিন্ন ঘরের কিছু বা পরিবারের সাথে সময় দিচ্ছেন। এ থেকে যেটা আমার ফিল হয়েছে, মানুষ বোধহয় সর্বাপেক্ষা শ্রেষ্ঠ প্রাণী, যার অভিযোজন ক্ষমতা এত বেশি। এই প্যান্ডেমিকেও কিন্তু আমরা সবকিছু চালিয়ে যাচ্ছি, সবকিছুই চলছে, সবাই সবার মতো জীবন চালিয়ে যাচ্ছে, এবং এটাই হয়তো বা আমাদের ইন ফিউচার নর্মাল হয়ে যাবে, নর্মাল লাইফের আওতায় পড়বে। তো আমার মনে হয় মানুষের এই বিষয়টা থেকে ইন্সপায়ার হওয়া উচিত, এবং মানুষকে দেখেও শেখা উচিত, এবং তাদের গর্ব করা উচিত যে আমরা এত খারাপ সিচুয়েশন পার করে উতরে যাচ্ছি, এবং ইন ফিউচার আমরা শিল্পের মাধ্যমে হোক, এখন সোশ্যাল মিডিয়া সত্যি বলতে অনেক বড় ভূমিকা পালন করেছে। আমরা নিজেদের জায়গা থেকে ক্রিয়েটিভিটি গুলো ছড়িয়ে দিতে পারছি। আমরা এই যে আজকে যেমন গল্পগুলো শুনে ফেললাম, এই যে সবাইকে একটা অনুপ্রেরণা দেওয়া, এন্টারটেইন করা, এই জিনিসটা সবাইকে হয়তো বা কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে। তো এই জায়গাটা থেকে আমার মনে হয় প্যান্ডেমিকটা আশীর্বাদ। আমার খুব শখ ছিল উর্মির গান শুনে আমরা শেষ করব, কিন্তু আমাদের সময় একদমই শেষের পর্যায়ে। তো যারা যারা গান শুনতে চেয়েছেন তাদেরকে খুব বেশি হতাশ করতে চাচ্ছি না। উর্মি, 2 লাইন কি গান শুনবো যেতে যেতে? খুব ছোট্ট করে চট করে শুনে ফেলি। 2 লাইনই গাই, চলো। হ্যাঁ, এইটুকুই গাই। গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামি, কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামি, পুরবাসী জানি এনেছি ডেকে তোমার অমৃত নামে, কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে। দারুণ দারুণ। এই প্রথম শিল্পকথা একটা গান শোনা হলো, দারুণ। ধন্যবাদ শিবুন, ধন্যবাদ উর্মি, দারুণ সব গল্প শোনানোর জন্য। উর্মি গানটাও শুনিয়ে দিল, একদম ষোলকলা পূর্ণ হলো আজকে। তোমাদের যাত্রা শুভ থাকুক, সৃজনশীল যাত্রা, এবং এরকম কাজ করে যাও, গল্পগুলো বলে যাও। আশা করি আবার আরেকদিন দেখা হবে, আবার কাজগুলো, নতুন কাজ, নতুন গল্প শুনবো আমরা, এবং আবার আড্ডা হবে, আবার গান শোনা হবে। আজকের মতো ভালো থাকো উর্মি, ভালো থাকো শিবুন, ভালো থাকো শিবুন। আল্লাহ হাফেজ। যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব শেষ করছি। আশা করছি আগামী শনিবার আবার আমাদের সঙ্গে থাকবেন রাত 9টায়, নতুন 2জন অতিথির গল্প শুনতে এবং তাদের সঙ্গে আপনাদের মত বিনিময় করতে। ধন্যবাদ।